সাল 2024। দিনটি ছিল পবিত্র ঈদ উল আজহার পরদিন। সেদিন আমার পরিবারের সকলেই বেড়াতে চলে যায় আমার দাদুমণির বাবার বাড়িতে, কিন্তু আমি সেদিন তাদের সাথে যেতে পারিনি, কারণ সেদিন আমরা বন্ধুরা মিলে অন্য একটি জায়গায় ঘুরতে যাবার পরিকল্পনা করছিলাম। যাই হোক, বন্ধুদের সাথে ঘোরাঘুরি শেষ করে আমরা বাসায় ফিরতে ফিরতে বেজে যায় রাত 10টা। পুরো বাসা একদম ফাঁকা। এসে আমার খুবই খারাপ লাগতে শুরু করে। এজন্য আমি মন স্থির করি যে আমিও চলে যাব আমার দাদুমণির বাবার বাড়িতে। বলে রাখা ভালো, আমাদের বাসা থেকে দাদুমণির বাবার বাড়ির রাস্তায় একটি ভাঙা ব্রিজ আছে, কারণ সেখানে নির্মাণ কাজ চলছিল, যার ফলে সেই রাস্তায় রাতের বেলায় কোনো প্রকার যানবাহন চলাচল করত না। রাতের বেলায় সেই রাস্তা দিয়ে শুধুমাত্র 2টা-1টা বাইক চলত। এর জন্য 11টা নাগাদ আমি বেরিয়ে পড়ি পায়ে হেঁটে দাদুমণির বাবার বাড়ির উদ্দেশ্যে। পুরো রাস্তা একদম নীরব, চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক, কেমন যেন কোনো জনমানবের আনাগোনা নেই। এভাবে প্রায় 4 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমি পৌঁছে যাই মুসলিম পাড়া কবরস্থানের সামনে। সেই কবরস্থানের সামনে পৌঁছাতে আমি দেখতে পাই ভয়ানক একটি বিষয়, যে বিষয়টি আমার পুরো শরীরকে ভয়ে ঠান্ডা করে দেয়। কবরস্থানের ভেতরে জ্বলতে থাকা লাইটে স্পষ্ট আলোয় আমি দেখতে পাই কবরস্থানের শেষ মাথায় 3 পা বিশিষ্ট কুমির আকৃতির বিভৎস একটি প্রাণী মানুষের মতো করে দাঁড়িয়ে আছে। সেই প্রাণীটির পুরো শরীর কালো কোনো পিচ্ছিল বর্ণ দ্বারা আবৃত, এবং এই প্রাণীটির দেহ কুমিরের মতো হলেও সেই প্রাণীটির মাথা খুবই অস্বাভাবিক আকৃতির। তার পুরো মাথায় অনেকগুলো বড় বড় শিং। প্রাণীটি আমার উল্টো দিকে মুখ করে দাঁড়িয়েছিল বিধায় সেই সময় আমি তার মুখমণ্ডল দেখতে পাইনি। সেই প্রাণীটি দেখা মাত্রই আমি প্রাণপণে দৌড়াতে শুরু করি। এভাবে কিছুটা সময় দৌড়ে আমি চলে আসি কবরস্থান থেকে কিছুটা সামনে একটা বাজার ছিল। সেই বাজারে পৌঁছে ভাগ্যক্রমে আমি একটি চায়ের দোকান খোলা পাই। এরপর আমি সেই চায়ের দোকানে বসে আমার ছোট চাচাকে কল করি এবং তাকে কল করে বলি আমি বাজারের এখানে আছি, কোনো বাইক এসে যেন আমাকে বাসায় নিয়ে যায়। কিছুক্ষণ অপেক্ষা করার পর চাচা চলে আসেন। এরপর আমরা দুজনে মিলে দাদুমণির বাবার বাসায় চলে আসি। বাসায় এসে আমি আমার পরিবারকে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি জানাই। যাই হোক, এরপর আমি স্বাভাবিকভাবেই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যাই। সেই রাতেই আমার প্রচন্ড জ্বর আসে। আমার এমন অবস্থা দেখে পরদিন সকালে দাদুমণি তার চাচাতো ভাই ফারুক দাদাকে ডেকে নিয়ে আসেন আমার ঝাড়ফুঁক করাবার জন্য। ফারুক দাদা তিনি ছোটখাটো একজন রাগী। এরপর আমার থেকে সকল ঘটনা শুনে ফারুক দাদা বলেন, বাবা, গতকাল রাতে তুমি খুবই খারাপ একটা কিছুর সম্মুখীন হয়েছিলে। তুমি যেটি দেখেছ সেটি খুবই ভয়ানক একটি জিনিস। এই বলে ফারুক দাদা আমাকে ঝাড়ফুঁক করতে থাকেন। ঝাড়ফুঁক শেষে দাদা বলতে শুরু করেন ঘটনা। সাল 1965। ফজরের সালাত আদায় করে আমি সবেমাত্র বাড়ি ফিরছি। এমন সময় হঠাৎ করে মনির মাঝির ছেলে মহিম আমার বাড়িতে আসে। মহিম বাড়িতে এসেই হন্তদন্ত হয়ে আমাকে বলতে শুরু করে, চাচা, তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলেন, আমার বাবার ভয়ানক জ্বর এসেছে। তিনি গত রাতে মাছ ধরতে গিয়ে খুবই ভয়ানক কিছু একটা দেখেছেন। চাচা, তাড়াতাড়ি চলুন আমাদের বাড়িতে। মহিমের সকল কথা শুনে আমি তার সাথে যাই তার বাড়িতে। মনির মাঝির বাড়িতে পৌঁছে দেখি মনির মাঝি বিছানায় শুয়ে জ্বরের মাথায় প্রলাপ বকছে। এরপর আমি তাকে পানি পড়া খাইয়ে কিছুটা শান্ত করে জিজ্ঞেস করি যে সে গতকাল রাতে মাছ ধরতে গিয়ে কি এমন দেখেছে। আমার প্রশ্নের উত্তরে মনির মাঝি ভয়ার্ত গলায় বলতে শুরু করেন, প্রতিদিনের মতো গতকাল রাতে স্বাভাবিকভাবে আমি মাছ ধরতে বেরিয়ে পড়ি নৌকা নিয়ে নদীতে। পূর্ণিমা থাকার কারণে সে রাতে আমি খুব ভালো মাছ পাচ্ছিলাম। এভাবেই মাছ ধরতে ধরতে একটা সময় আমি পৌঁছে যাই মুসলিমপাড়া কবরস্থানের পাশে। মুসলিমপাড়া কবরস্থানের কাছাকাছি আসতেই আমি চাঁদের স্বচ্ছ আলোতে দেখতে পাই ভয়ানক একটি বিষয়। আমি দেখি 3 পা বিশিষ্ট কুমির আকৃতির বিভৎস একটি প্রাণী কাফনে মোড়ানো একটা লাশ কবর থেকে তুলে নিয়ে তার 2 হাতে আঁকড়ে ধরে আছে। সেই প্রাণীটির পুরো মাথায় অনেকগুলো বড় বড় শিং, মুখ ভর্তি অসংখ্য তীক্ষ্ণ দাঁত, এবং সেই প্রাণীটির মুখমণ্ডলে ছোট ছোট 6টি চোখ। প্রতিটি চোখ জল জল করছিল। এটা দেখা মাত্রই আমি ভয়ে চিৎকার করে উঠি। আমার চিৎকার শোনার সাথে সাথে সেই প্রাণীটি ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকায়। আমার দিকে তাকিয়েই সেই প্রাণীটি বিভৎসভাবে গর্জন করে ওঠে এবং তার হাত দিয়ে আঁকড়ে ধরে কাফন মোড়ানো লাশটি ঠিক বুকের জায়গায় কামড় বসিয়ে সেখান থেকে মাংস খেতে থাকে। এই ভয়ানক বিষয়টি দেখা মাত্র আমার পুরো শরীর ভয়ে ঠান্ডা হয়ে যায়। আমি প্রাণপণে বৈঠা চালিয়ে সোজা বাড়ি ফিরে আসি। এরপর রাত থেকে আমার প্রচন্ড জ্বর এসেছে। বাবা, আপনি গ্রামবাসীকে নিয়ে কবরস্থানে যান, একবার দেখে আসুন সেই লাশে কি অবস্থা। এই বলে মনির মাঝি জ্ঞান হারায়।
এরপর আমি মনির মাঝিকে ঝাড়ফুঁক করে তার বাসা থেকে বেরিয়ে গ্রামবাসীর সকলকে এই বিষয়টা জানাই এবং সকলে মিলে কবরস্থানে যাই। কবরস্থানে পৌঁছে আমরা দেখতে পাই একটা ভয়ানক বিষয়। আমরা দেখি একটি কবর এবড়ো খেবড়ো ভাবে খোঁড়া এবং সেই কবরের ঠিক পাশে পড়ে আছে একটি লাশ। সেই লাশটির অবস্থা খুবই ভয়ানক। সেই লাশটির মাথা থেকে ধর আলাদা করা, শুধুমাত্র মাথার অংশটি একদম অক্ষত আছে। এছাড়া সেই লাশটির শরীরে কোনো অংশেই মাংস অবশিষ্ট নেই। এটা দেখা মাত্রই উপস্থিত আমরা সকলেই ভয় পেয়ে যাই। এসব কি হলো? কেন হলো? কিভাবে হলো? এর কোনো কুল কিনারা আমরা করতে পারছিলাম না। যাই হোক, এরপর আমরা সবাই মিলে জানাজা পড়ে সেই লাশের অংশ বিশেষ আবার কবরে দাফন করে দিই। এই সকল ঘটনার পর পুরো গ্রামে এই বিষয়টি ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর প্রায় 2 দিন সবকিছু ঠিক ছিল। 2 দিন পরে ঘটে আরেকটি ভয়ানক ঘটনা। সকালে হঠাৎ করেই মনির মাঝির প্রতিবেশী মাসুদ ভাই হন্তদন্ত হয়ে আমাদের বাড়িতে আসেন। বাড়িতে এসে তিনি বলে ওঠেন, ভাই তাড়াতাড়ি চলুন, মনির মাঝির বাড়িতে ভয়ানক একটি কাণ্ড ঘটেছে। মাসুদ ভাইয়ের কথা শুনে আমি তাড়াতাড়ি ছুটে যাই মনির মাঝির বাড়িতে। তাদের বাড়ি পৌঁছে আমি দেখতে পাই গ্রামের অনেক মানুষের ভিড়। সবাই সেখানে দাঁড়িয়ে আছে। ভিড় ঠেলে মনির মাঝির বাড়ির ভেতরে প্রবেশ করতে আমি দেখতে পাই বিভৎস একটি দৃশ্য। আমি দেখি মনির মাঝি সহ তার বাড়ির 3 জন সদস্যের লাশ মেঝেতে পড়ে আছে। সেই 4টি লাশের অবস্থাও ঠিক কবরস্থানে পড়ে থাকা লাশের মতো। তাদের মাথা থেকে ধর আলাদা করা। 4টি লাশের মাথার অংশটি একদম অক্ষত আছে। এছাড়া সেই লাশগুলোর শরীরের অবশিষ্ট অংশে কোনো মাংসের চিহ্ন মাত্র নেই। এই সকল বিষয় দেখার পর আমার পুরো শরীর একদম নিস্তেজ হয়ে যায়। এসব কি শুরু হলো এই গ্রামে? আমরা কেউ কুল কিনারা করতে পারছিলাম না। যাই হোক, এরপর গ্রামবাসী সকলে মিলে সেই লাশগুলোকে যথাসম্ভব গোসল করিয়ে দাফন করে দেয়। এই ঘটনার পর পুরো গ্রামে ছড়িয়ে পড়ে 3 পায়া নরখাতকের আতঙ্ক। সন্ধ্যা হওয়ার আগেই গ্রামের মানুষ নিজ নিজ বাড়ি থেকে বাইরে যাওয়া বন্ধ করে দেয়। এমনকি জেলেরা পর্যন্ত মাছ ধরতে চায় না। 3 পায়া নরখাতকের আতঙ্কে পুরো আতঙ্কিত গ্রাম। যাই হোক, এই ঘটনার প্রায় 10 দিন পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু 11তম দিনের মাথায় এই মৃত্যুর খেলার আবার পুনরাবৃত্তি ঘটে। হরিশ মাঝির বাড়িতে পাওয়া যায় হরিশ মাঝি সহ তাদের পরিবারের 2 জন সদস্যের লাশ। সেই 3টি লাশেরও ঠিক একই রকম অবস্থা। এই মৃত্যুর খেলা কোনোভাবেই থামানো যাচ্ছিল না। কেন এই মৃত্যুর খেলা শুরু হলো কেউ কোনো কিছু বুঝতে পারছিল না। এসবের একটি সমাধান করতে গ্রামবাসীরা সকলে মিলে সিদ্ধান্ত নেন আমাদের 3 গ্রাম পরে রামদাস নামক একজন প্রবীণ কবিরাজ ছিলেন, তার কাছে এই বিষয়টি জানাবেন, যদি তিনি এর কোনো বিহিত করতে পারেন। যেই সিদ্ধান্ত সেই কাজ। আমরা গ্রামবাসী মিলে সেই কবিরাজের কাছে গেলাম, সকল ঘটনা তাকে জানালাম। আমাদের সকল ঘটনা শুনে তিনি 2 দিন পর আবার আসতে বললেন। পেরিয়ে যায় 2 দিন। 2 দিন পর আমরা আবার সেই কবিরাজের কাছে যাই। কবিরাজের কাছে যেতেই তিনি আমাদের সকলকে উদ্দেশ্য করে বলতে শুরু করেন, আপনাদের গ্রামে ভয়ানক এক নরখাতক জিনের আবির্ভাব হয়েছে। এই জিনটির নাম হচ্ছে রিমাস কাইলাম। এই জিনটি আপনাদের গ্রামে প্রবেশ করেনি। এই জিনটিকে প্রায় 400 বছর আগে ইরান থেকে একজন পরহেজগার ব্যক্তি রূপার একটি কলসে বন্দী করে সাগরে ফেলে দিয়েছিলেন। আপনাদের গ্রামের হরিশ মাঝি, যাকে এই জিনটি মেরে ফেলেছে, সে মাছ ধরতে গিয়ে সেই কলসটি পায় এবং সেই কলসের মুখ খুলে সেই জিনটিকে মুক্ত করে দেয়। এই জিনটির প্রধান খাদ্যই মানুষের মাংস। এই জন্যই এই জিনটি এতগুলো মানুষকে খেয়ে ফেলেছে। দেখি এই সমস্যা থেকে আপনাদের মুক্ত করতে পারি কিনা। এই বলে কবিরাজ আমাদের বিদায় দেন। এর প্রায় 4 দিনের মাথায় সেই কবিরাজকেও জিনটি মেরে ফেলে। সেই কবিরাজের লাশটিও অন্য 7টি লাশের মতো একই অবস্থায় পাওয়া যায়। কবিরাজের মৃত্যুর পরে ঘটে এক অদ্ভুত ঘটনা। কবিরাজের মৃত্যুর পর হঠাৎ করে এই মৃত্যুর খেলা একদম বন্ধ হয়ে যায়। এরপর অতিবাহিত হয়ে যায় অনেকগুলো বছর। এতগুলো বছরে কোনো দিনও সেই নরখাদক জিনকে আর গ্রামে দেখা যায়নি এবং এমন কোনো মৃত্যুর ঘটনাও ঘটেনি। কিন্তু এই 2019 সালে আমাদের গ্রামে একজন রাতের বেলা কবরস্থানের পাশে হেঁটে যাবার সময় সেই ভয়ানক প্রাণীটিকে দাঁড়িয়ে থাকতে দেখে। সেই জিনটিকে দেখার পর সেই ছেলে কোনো প্রকার ক্ষতি হয়নি। এই বলে ফারুক দাদা তার ঘটনা শেষ করেন। সেই প্রাণীটিকে দেখার পর আমার একদিন জ্বর ছিল। এরপর আমি একদম সুস্থ হয়ে যাই। আমার আর কোনো সমস্যা হয় না।
প্রিয় লিসেনার্স, কি অদ্ভুত একটা ঘটনা। হঠাৎ করে গ্রামে শুরু হয়ে যায় মৃত্যুর খেলা, আবার হঠাৎ করেই সেই মৃত্যুর খেলা একদম বন্ধ হয়ে যায়। এই মৃত্যুর খেলা কেন হঠাৎ করেই বন্ধ হয়ে গেল, এই বিষয়ে কেউ কিছু জানতেও পারল না, রয়ে গেল একটি রহস্য হয়ে। আবার হঠাৎ এত বছর পর সেই 3 পায়া নরখাদককে কেন আবার দেখা গেল, সেই বিষয়টি নিয়েও কেউ কোনো কিছু বলতে পারছে না। কি রহস্যময় একটা ব্যাপার। পরিশেষে একটি কথাই বলতে চাই প্রিয় লিসেনার্স, বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের ওপর। ভাইয়াকে অনেক ধন্যবাদ আমার এই ঘটনাটি সময় নিয়ে পড়ে শোনাবার জন্য। প্রিয় লিসেনার্স, আপনারা সবসময় এভাবেই ভৌতিক আনন্দ পেতে থাকুন ভূত.com এর পাশে থেকে। আমি লাজমি আসরার জিয়াদ আজ এখানে বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো একজন ব্ল্যাক ম্যাজিশিয়ানের জীবনের করুণ পরিণতি নিয়ে। প্রিয় লিসেনার্স, সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আমি আপনাকে প্রথমে অনেক ধন্যবাদ জানাই লাজমি আসরার জিয়াদ, যে আপনি এরকম চমৎকার একটা ঘটনা আমাদেরকে উপহার দিয়েছেন। আশা করছি যারা শুনেছেন তাদেরও ভালো লেগেছে। যদি ভালো না লাগে সেটাও আমাদের জানাবেন, এবং ভালো লাগলে আমাদেরকে তো অবশ্যই জানাবেন। আমরা আজকে একটা নেক্সট ঘটনায় যাব, তবে তার আগে একটু আপনাদেরকে বলে দিই যে এই যে ঘটনাটি আপনারা শুনলেন এতক্ষণ পর্যন্ত, এই ঘটনাটি শুনে আপনাদের কি মনে হলো বা আপনারা কি চিন্তা করছেন এই ঘটনাটি শোনার পর? আমার তো মনে হয় যে এই ঘটনাটির প্রথম থেকে শেষ পর্যন্তই রহস্যময়। একটি জিন, যে জিনের প্রধান খাদ্য মানুষের মাংস, সেই জিন তো কারোর জন্য নিরাপদ নয়, এবং এই জিনটি এই গ্রামে ফিরে আসছে এবং যে নির্দিষ্ট সময় পরে সেই জিনটিকে আর কেউ দেখছে না, এবং মৃত্যুর মতো ঘটনাও আর ঘটছে না। আমার কাছে, আমি তো একেবারেই কি বলবো, যে এই সমস্ত ব্যাপারে অজ্ঞ একজন মানুষ। তারপরে আমার স্বাভাবিক চিন্তা যেটা বলে সেটা হচ্ছে এই জিনটি হয়তো শুধু এই গ্রামে নয়, আরো অনেক গ্রামে যায় বা অনেক জায়গায় যায় বা অনেক দেশে যায়, এবং সেখান থেকে সে এইরকম ভাবে তার খাদ্য সংগ্রহ করে। একটি জায়গা থেকে খাদ্য সংগ্রহের পরে আমার ধারণা আরেকটি জায়গায় চলে যায়, এবং সেখান থেকে খাদ্য সংগ্রহের পরে আরো একটি জায়গায়, এবং আবারও অনেক বছর পরে প্রথম জায়গাটিতে, অর্থাৎ যে জায়গাটির কথা এখন নিয়ে আমরা আলোচনা করছি, সেই জায়গাটিতে আবারও ফিরে আসে। এইটাই একটা সহজ সমাধান। কিন্তু এই জিনটি একটা কলসিতে বন্দী ছিল এবং অন্য একটা দেশ থেকে এসেছেই বলে আমার মনে হচ্ছে এই জিনটির গণ্ডি শুধুমাত্র বাংলাদেশে না, অর্থাৎ আমরা পৃথিবীর বিভিন্ন দেশে যারা শুনছি তাদের সবার কাছেই আমি বলবো যে আপনাদের সবার কাছে আমার একটা কথাই বলার আছে, সেটি হচ্ছে যে কোনো সময় আপনি এই 3 পেয়ে এই প্রাণীটিকে, অর্থাৎ এই জিনটিকে আবিষ্কার করতে পারেন। এবং এটা আমি চাইবো না যে কেউ এরকম ধরনের একটা পরিস্থিতির সম্মুখীন হন বা এরকম ধরনের একটা পরিস্থিতি অবলোকন করুন, কারণ এটি একেবারেই ভালো কোনো কিছু না, এবং এটি শুধু মানুষের ক্ষতিই করে। ভাবতে পারেন যে একটি মানুষের মাথাকে ধর থেকে আলাদা করে ফেলা হয় এবং মাথাটা সে খায় না। আমার ধারণা যে মাথাটা খায় না এই কারণে, যাতে করে সেই লাশটিকে শনাক্ত করা যায়, কার দেহ খেলো সেটা যেন শনাক্ত করা যায়। আর যেহেতু প্রধান খাদ্য মাংস, তাহলে তো মুখ টুক সবকিছু খুবলে খাওয়ার কথা ছিল। কি অদ্ভুত একটা ব্যাপার, এবং কেমন যেন শুনলেই গাটা শিউরে ওঠে, এরকম একটা একটা অন্য ধরনের একটা অনুভূতি হয়। যাই হোক, এটা নিয়ে আমরা আরো জানবো, এবং এটার উৎপত্তি তো আমরা জানি না। আমি লাজিমি আসিফ জিয়াদ আপনাকে বলবো যে কোনো একজন বিজ্ঞ মানুষের সাথে আপনি আরো এই প্রাণীটি সম্পর্কে বা এই জিনটি সম্পর্কে আরো একটু জানুন, যে স্পেসিফিক কোনো গ্রামেই কি তাদের আগমন ঘটে, নাকি কোনো গ্রামের কেউ তাকে আমন্ত্রণ জানায়। যেমন এখানে আপনারা একটা মাঝির কথা বলছেন, হরিশ মাঝির কথা, তিনি নাকি কলসির মুখ খুলে ফেলেছিলেন। তো কলসির মুখ খুলে ফেলেছিলেন, ব্যাপারটা এরকম হতে পারে। আচ্ছা, আমার কাছে আরেকটা জিনিস মনে হচ্ছে যে অন্য কোনো জায়গায় বা অন্য কেউ হয়তো মাঝখানে এই জিনটিকে বন্দী করে ফেলে, আবার যখন ছাড়া পায় তখন সে আবার হয়তো আসে। এরকম অনেক কিছু হতে পারে। আপনার কি মনে হয় সেটা কিন্তু আপনি আমাদের ইউটিউবের যে কমেন্ট সেকশন আছে সেখানে গিয়ে লিখতে পারেন, এবং আমি চাইব একটু বড় করেই লিখুন, কারণ আমি আপনাদের কমেন্টগুলো আমি জানি না সবগুলো আমি হয়তো রিপ্লাই দেই না বা কোনোটাই সবসময় রিপ্লাই দেওয়া হয় না, কিন্তু আমি খুব মন দিয়ে পড়ি, কারণ কমেন্ট পড়লে হয় কি আপনারা কি চাচ্ছেন সেটা খুব চমৎকার ভাবে বোঝা যায়। সুতরাং ফেসবুকে দেন আর ইউটিউবে দেন, দয়া করে আপনারা একটু কমেন্ট করবেন এবং কমেন্টটা করার পর লিভ করবেন, এটা আমার আপনার জন্য অনুরোধ। যাই হোক, অনেকক্ষণ কথা বললাম এবং অনেক বিশ্লেষণধর্মী কথা হলো। আপনারা যদি পার্টিসিপেট করেন, ইউ আর মোস্ট ওয়েলকাম, এবং সেটা নিয়ে আমরা ভবিষ্যতে কথা বলতে পারি। আপনাদের কাছে এরকম কোনো ঘটনা থাকলে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস তো আপনাদের জানাই আছে, russell.booth.com@gmail.com, সেখানে পাঠিয়ে দিন। আমরা সবসময় থাকবো আপনাদের প্রতীক্ষায়। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, তবে তার আগে বলি যে ভূত.com এর বৃহস্পতিবারে যে এপিসোডটি, সেই এপিসোডটির একটি ব্যাপার হচ্ছে যে আমরা শুরু করি একটি নতুন ঘটনা দিয়ে, এবং তারপরে আমরা এমন কিছু ঘটনা সংযোজন করি, যেমন শুক্রবারের সব ঘটনাই নতুন। এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে প্রথম ঘটনাটা যেটা করি সেটা হচ্ছে একদম নতুন একটি ঘটনা, বা দ্বিতীয় ঘটনাটা অনেক সময় নতুন হয়। আর তারপর থেকে যেটা হয় সেটা হচ্ছে আপনাদের জনপ্রিয় কিছু ঘটনা, যেগুলো অনেকে শুনেছেন অনেকে শোনেননি। সুতরাং আপনারা শুনলেই বুঝতে পারবেন, যারা শুনেছেন তাদেরকে আমি জোর করে শুনতে বলবো না, কিন্তু আমি জানি যে অসংখ্য মানুষ শুনেননি, তাদের জন্য আমাদের বাকি আয়োজন।
আর যদি আপনি আরো একবার শুনতে চান, শুনতে শুনতে ঘুমিয়ে যেতে চান, তাহলে তো খুবই ভালো কথা। তো আমরা সেরকম কিছু ঘটনা আপনাদের এখন শোনাবো। আমাদের সাথে তখন প্রথম থেকে শেষ পর্যন্ত। এবং আমি বিদায় নিয়ে নেব তার আগে আপনারা সবাই ভালো থাকবেন, এবং আমি বিশ্বাস করব যে একটা অংশ আমাদের আজকের এই এপিসোডের আপনি মিস করবেন না। ভালো থাকুন, আপনারা সবাই ভালোর দলে থাকুন। আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনাগুলোতে। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর এই মুহূর্তে আপনাদের আরো একটি ঘটনা আমি পড়ে শোনাতে চাই, আর সেই ঘটনাটি যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অর্ণব, খুলনায় থাকি। 12 সাল থেকে ভূত এফএম এর সাথে ছিলাম, কিন্তু হঠাৎ যখন বন্ধ হয়ে যায় খুবই মন খারাপ হয়ে গিয়েছিল। তাই প্রায় পুরনো এপিসোডগুলো ডাউনলোড করে শুনতাম। কিন্তু এক বন্ধুর মাধ্যমে 6-7 মাস আগে আমি জানতে পারি ভূত.com নামে একটা শো হচ্ছে, যেটার হোস্ট হচ্ছে আমাদের প্রিয় রাসেল ভাই। ভালোবাসা, আবেগ, খুশিতে অনেক কথা বলে ফেললাম। এখন মূল ঘটনায় আসি। সালটা 2018। আমি প্রাইভেট একটি কোম্পানির মার্কেটিং ম্যানেজার ছিলাম। আমাদের কিছু টার্গেট থাকতো সেলসের ওপরে, যেটা প্রতি সপ্তাহে আমার হিসাব ক্লোজ করতে হতো। আমাদের অফিস ছিল খুলনা, ময়লাপোতা। তো ঘটনার দিন হিসাবে একটু ঝামেলা শুরু হলো। আমি কোনোভাবে ক্যাশের হিসাব মিলাতে পারছিলাম না, তাই বারবার চেষ্টা করে যাচ্ছিলাম। অবশেষে আমার কাজ হলো। ঘড়িতে দেখি রাত 1:10। তো খুলনা যারা থাকেন তারা জানেন রাত 1টা তেমন কিছু না, আর আমার বাড়ি যেতে বাইকে 15 মিনিট লাগবে। তাই ধীরে ধীরে বের হলাম। বাইরে তখন হালকা মুষলধারে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো আমি যেটা করলাম, মেইন রোড থেকে গিয়ে একটু দ্রুত যাওয়ার জন্য বসুপাড়া কবরখানার রোড ধরি। তো বলে রাখা ভালো, কবরখানার 2টা গেট ছিল। আমার যেতে হলে 2টা পার হয়ে যেতে হবে। তখনও কোনো প্যারানর্মাল কিছু হবে এসব আমি চিন্তাও করিনি। কিন্তু আমি যখন পেছনের গেটের প্রায় কাছাকাছি আসি, খুব মৃদু একটা আওয়াজ আমার কানে আসে, কোথায় যাস? খুবই অল্প সময় শুনেছি বলে তেমন একটা পাত্তা দেয়নি। কিন্তু আমি রাসেল ভাইয়া যখন গেটটা পার হই, সাথে সাথে খুবই বড় এবং বাজখাই গলায় কে যেন বলে ওঠে, বললি না কই যাস? আমি তখন হুট করে বাইক ব্রেক করে ফেলি, কয়েক মিটার সামনে গিয়ে দাঁড়াই। তারপর আমি নেমে পেছনে দেখতে যাই কে ডাক দিল। বলে রাখা ভালো, প্রতি সপ্তাহে আমি এখানে নামাজ পড়তে আসি, আব্বা এবং দাদির কবর জিয়ারত করে যাই। তাই ভেবেছি পরিচিত কেউ ডেকেছে। কিন্তু ভাইয়া, আমি যখন গেট থেকে ভেতরে তাকাই দেখি কেউ নেই। হঠাৎ একটা শীতল বাতাস কান ঘেঁষে বেরিয়ে গেল, আর শরীরের লোম দাঁড়িয়ে গেল। অনেক দূরে একটি কুকুরের খুব ভয়ঙ্কর ভাবে আর্তনাদ শুনতে পেলাম। প্রচন্ড ভয় পেয়ে আল্লাহু আকবার বলে আমি বাইকের দিকে দৌড় দেই। কোনো মতে স্টার্ট দিয়ে বাসায় চলে আসি। ঘটনাটা এখানে শেষ হলে পারত, কিন্তু শেষ হয়নি। আমি বাসায় এসে সকালে ঘুমিয়ে পড়েছি। আমি রুমে গিয়ে চেঞ্জ করে ওয়াশরুমে যাই। তো হাত মুখ ধোয়ার জন্য আমি যখন বেসিনের ট্যাপ খুলে মুখে পানি দেই, 1বার 2বার 3বার যখন দিতে যাব, তখন আমার চোখ পড়ে সামনের আয়নায়। তখন যেটা দেখি সেটা কোনো সুস্থ মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়। আয়নার ভিতরে যে মানুষটি, সেটি এক দৃষ্টিতে আমাকে দেখছে এবং একটি হাত দিয়ে নিজের মুখ স্পর্শ করছে। একটা চিৎকার দিয়ে জ্ঞান হারাই। পরদিন 12টায় আমি জেগে উঠি। আমার বাসার সবাইকে ঘটনা খুলে বলি। তারা স্থানীয় একটি এতিমখানার হুজুরকে ডেকে নিয়ে আসে। সে শুনে বলে, আমি যখন ওই পথ দিয়ে আসছিলাম তখন খারাপ একটা জিন ওই পথ দিয়ে যাচ্ছিল। সে আমাকে দেখে ওখানে ক্ষতি করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর নাম নেয় সে তখন কিছু করতে না পেরে পিছু পিছু বাসায় চলে আসে। কিন্তু কেন যে সে আমার ক্ষতি করতে পারেনি সেটা সে বলতে পারেনি। হুজুর আমাকে পানি পড়া দেয় এবং তাবিজ দিয়ে চলে যায়। আল্লাহর রহমতে তেমন কিছু হয়নি। এই ছিল ঘটনা ভাইয়া, সম্পূর্ণ আমার নিজের সাথে ঘটা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আরো অনেক ঘটনা আছে, সময় পেলে লিখে পাঠাবো। আমি গুছিয়ে লিখতে পারি না, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপর তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরির জন্য। আশা করছি আপনার স্টোরিটি যারা শুনছেন তাদেরও ভালো লেগেছে। ভালো লাগলেই আমরা খুশি। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell.
লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন এবং ভালো তলে আছেন। আর আজকে আমি বলেছিলাম যে ইটস গোয়িং টু বি ভেরি স্পেশাল এপিসোড টুনাইট, এবং এই জন্যই আমি বলবো যে এখন যার ঘটনা আপনারা শুনবেন আপনারা খালি শুনেই দেখুন এবং কেমন লাগে জানেন। একটু আগে আমি দেখলাম যে একটু আগে আপনারা যে ঘটনা শুনলেন সেই ঘটনা নিশ্চয়ই একটা জিনিস আপনারা খেয়াল করেছেন যে ভূত এফএম শেষ হয়ে যে ভূত.com শুরু হয়েছে এই খবরটা এখনো অনেকে জানেন না। কেন জানেন না? তার কারণটা হচ্ছে আমি আমার মতো চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আপনাদের ফেসবুকের সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি আরো বাড়াতে হবে। আমাদের ইউটিউব চ্যানেলটির কথা, আমাদের স্বাধীন মিউজিক অ্যাপের কথা, আমাদের ফেসবুকের কথা, এই কথাগুলো মানুষকে আরো বেশি জানিয়ে দিতে হবে। এবং জানাতে পারলে যেটা হবে সেটা হচ্ছে যে মানে আর কিছু করতে হবে না। আমি কিন্তু কাউকে বলছি না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, দরকার নাই সাবস্ক্রাইব করার, একেবারেই দরকার নাই। আপনারা শুধুমাত্র শুনতে ইচ্ছা করলে শুনবেন, দ্যাটস ইনাফ ফর মি, আর কিচ্ছু লাগবে না। এইটুকু করতে পারলেই অনেক আমার জন্য। তো আমরা আশা করবো যে আপনারা সেটা করবেন এবং আপনাদের ভালো যাচ্ছে আজকের সময়টা। আপনাদের সবাইকে আবারও পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। আপনাদের সবার আমি মঙ্গল কামনা করি, সবাই যেন সুস্থভাবে এই মাসটিকে পরিপূর্ণভাবে সিয়াম সাধনায় মগ্ন হয়ে নিজেকে নিয়োজিত করতে পারেন। সেই মানে কি বলবো যে প্রার্থনা করি আল্লাহ তাআলার কাছে। আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়। আমি জানি না যে কতক্ষণ পর্যন্ত আপনারা সবাই টায়ার্ড, আপনারা থাকতে পারবেন। আর আমি অবশ্য চিন্তিত না। প্রথম ইমেলটা হয়ে গেছে, দ্বিতীয় ইমেল, তারপরে অনেক কিছু চলে যাবেন অর্ধেকের বেশি। তারপরে যারা আছেন আমার মতন পাগল তারা থেকে যাবেন এবং তারা পুরোটা সময় শেষ করে তারপরে যাবেন, এবং তারা বৃহস্পতিবারেও শোনেন, শুক্রবারেও শোনেন, রবিবারেও শোনেন। মানে মাই গুডনেস, একটা শোয়ে মানে কি বলছে একটা এরকম একটা সময়, মানে এত বেশি সময় যে কেউ দিতে পারেন, এটা একটা আশ্চর্যের ব্যাপার। আমি কিছু কমেন্ট পড়ি। আমরা যেহেতু বড় একটা স্টোরিতে যাব এবং বড় স্টোরির মাঝখানে যেহেতু অনেকটা সময় আমরা আপনার কথা বলতে পারবো না এবং তারপরে আপনারা অনেক আবার চলেও যাবেন, সো এটা মনে হয় রাইট টাইম যে আপনার সাথে একটু কথা বলি আমরা, এবং কথা বলে আমি দেখি যে কি লিখছেন আপনারা এবং কি আপনাদের মতামত। আচ্ছা, আমাদের ফেসবুক পেজ তো আছেই, আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমাদের স্বাধীন মিউজিক আপনারা লিখছেন। স্বাধীন মিউজিকের একটা প্রমোশন চলতেছে, সেটা হচ্ছে স্বাধীন ব্যবহারকারীরা 5 স্টার রেটিং দিয়ে আমাদের আরো ইন্সপায়ার করুন এবং আপনাদের রেটিং এর স্ক্রিনশটটি আমাদের ফেসবুকে ইনবক্স করে শেয়ার করুন। আপনাদের মধ্যে লটারির মাধ্যমে 10 জনকে প্রিমিয়াম প্ল্যানে 1 বছরের জন্য ফ্রি সাবস্ক্রিপশন উপহার দেবো। বা এটা যদি প্রতি সপ্তাহে চলে তাহলে বুঝতেই পারছেন যে অনেকেরই আর কোনো কিছু লাগবে না। এমডি দানিয়াল হোসেন আমাদের লিখেছেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চেঞ্জ করবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক চেঞ্জ করবেন কবে? ব্যাকগ্রাউন্ড মিউজিক চেঞ্জ করবো না এই কারণেই যে দেখুন, আমি আপনাদের একটু আগে যারা লাইভ মিস করেছেন তাদেরকে আমি আরেকবার বলে দিই, আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হচ্ছে সেই মিউজিক যে মিউজিকটা বাংলাদেশের ম্যাক্সিমাম যে সমস্ত হরর শো আপনারা শোনেন, সেই সমস্ত হরর শো এর মধ্যে হয় তারা ইউটিউব থেকে বা ইন্টারনেট থেকে ফ্রি মিউজিক, কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করে বাজিয়ে দেয়, যেটা ইথিক্যাল না বলে আমার কাছে মনে হয়, অথবা তারা ভূত এফএম এর মিউজিকটা বাজিয়ে দেয়। হ্যাঁ, এবং ভূত এফএম এর মিউজিকটা বাজিয়ে দেয়, সেটা হচ্ছে আমরা চেষ্টা করেছিলাম যে সেটাকে হচ্ছে এক্সক্লুসিভলি আমরা আমাদের মতন করে আমাদের নিজেদের মিউজিক হিসেবে করে নিতে, বাট সেটাতে যারা কর্তৃপক্ষ তারা রাজি হন নাই। এটা ভূত এফএম কর্তৃপক্ষ না, যারা মিউজিক যাদের হচ্ছে যাদের প্রপার্টি যাদের তারা রাজি হন নাই, এবং এই মিউজিকের ওনার যিনি তিনি রাজি হন নাই। অ্যাকচুয়ালি ওইরকম টাইপের মানে কি বলবো যে মানে এই মিউজিকটা নিয়ে অনেক ঝামেলাও ছিল যে কয়টা ভূত এফএম মিউজিক ছিল। তো আমরা ইন্টারনেট থেকে ফ্রি 100টা মিউজিক নামিয়ে টেস্ট করে দেখতে পারি আপনাদের মাঝখানে। প্রথম ভাবে সেটা হচ্ছে যে কোনটা আপনাদের ভালো লাগে, সেই টেস্টটা আমরা যে কোনো সময় করতেই পারি, কিন্তু এইটা এক্সক্লুসিভলি আমাদের বানানো, আমাদের ক্রিয়েট করা একটা মিউজিক, ভূত এফএম না, ভূত.com এর জন্য। ভূত এফএম আমরা যে কাজটি করিনি, এটা করেছি এখানে। সো এটা হচ্ছে আমাদের নিজস্ব মিউজিক, যেটা কেউ করে না, একটা নিজস্ব জিনিস। আমরা যখনই ভূত এফএম এরও মিউজিক চেঞ্জ করেছিলাম, যখন আমরা ভূত.com এরও মিউজিক চেঞ্জ করেছিলাম, প্রত্যেকবারই আপনারা বলেছেন মিউজিক চেঞ্জ করে দেন। মানে একটা নতুন জিনিস আমরা সহজে নিতে পারি হয়তো সবাই, কিন্তু কেউ পারি না আসলে। নতুন কোনো কিছু থাকলে আমাদের একটু ধাক্কা লাগে, একটু অভ্যস্ত হতে সময় লাগে। আমি অনুরোধ করবো আপনাদের কাছে, হাত জোর করে অনুরোধ করবো যে সেই সময়টুকু প্লিজ আমাদেরকে দিন। সেই সময়টুকু দিলেই সামনের সময়গুলো অনেক সুন্দর হবে। এই যে একটু আগে আপনি এখন আপনি আমাকে যে মিউজিকের কথাই বলবেন, যিনি লিখছেন, দয়া করে আমি আপনাকে বলছি, যে মিউজিকের কথাই আপনি বলছেন বা রেফারেন্স আপনি দিবেন যে না এইটা না, আমি এইটা ভালো লাগে, সেই মিউজিকটি প্রথম মিউজিক ছিল না।
সেই মিউজিকটি আসার পরেও এরকম অসংখ্য বাধার সম্মুখীন হতে হয়েছে আমাদের। আপনি পিক এনিওয়ান, মানে যেটা হচ্ছে আপনার যেটা পছন্দ, আপনি বলেন যে এই মিউজিকটা, কারণ প্রথম যে মিউজিকগুলো ছিল সেই মিউজিকগুলো এখনো প্লেই করি না, আমরা বাজেই না। তার মানে আপনার যে মিউজিকগুলো শুনছেন সেগুলো আস্তে 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 আমরা নতুনভাবে নিয়ে এসেছি, এবং তখন এই মিউজিকগুলো নিয়ে অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। কেউ আমাদের অ্যাপ্রিশিয়েট করে নাই, সবাই বলেছেন শো শোনা বন্ধ করে দেবেন, এরকম হুমকিও দিয়েছেন। সো আমরা এই প্রথমবারের মতো নিজেদের মিউজিক ক্রিয়েট করছি, এই জন্য আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আপনাদের যারা আমাদের সাথে আমাদেরকে একটু বুঝতে চেষ্টা করবেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে রাখছি ইন অ্যাডভান্স। আর আমরা চলে যাব ঘটনায়। মেসেজ পড়তে চাইছিলাম কিন্তু অনেক কথা অলরেডি বলে ফেলেছি, সময় নষ্ট করতে চাই না। চলুন আমরা ঘটনায় চলে যাই। ভয়ের আরেক নাম ভূত.com with Russell. হ্যালো এন্ড ওয়েলকাম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর 163তম এপিসোডে আমি বলেছিলাম যে সিফাতের পরে আসছে সাবিতের ঘটনা, এবং সাবিতের ঘটনা নিয়ে আজকে হাজির হয়েছি। আর সিফাতের যে ঘটনাটির প্রথম অংশ আপনারা শুনেছিলেন, আজকে সাবিত তার দ্বিতীয় অংশ আপনাদের জানাবেন। সো এটা একটা খুব স্পেশাল এপিসোড হতে যাচ্ছে সবার জন্য। আশা করছি আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, এবং আপনারা যদি ভালোবাসা দেন তাহলে আসলেই আমরা সামনের দিকে এগিয়ে যাবার প্রেরণা পাবো, আমরা সামনের দিকে এগিয়ে যাব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় চলে যাব। তবে তার আগে জানিয়ে দিই, আমি রাসেল আছি পুরোটা সময় আপনাদের সাথে। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আপনারা পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন, আর ফেসবুকের সাথে কানেক্টেড থাকবেন। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা, অর্থাৎ প্রথম ঘটনায়, যেটি পাঠিয়েছেন সাবিত। চলুন দেরি না করে আমরা শুনে আসি সেই ঘটনাটি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটির প্রথম পর্ব ইতোমধ্যেই আপনারা মোহাম্মদ সিফাত আলমের পাঠানো ঘটনার মাধ্যমে জানতে পেরেছেন, আর আমি এর দ্বিতীয় পর্ব পাঠানোর মাধ্যমে ঘটনাটির প্রথম অধ্যায়ের সমাপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। কি ভাবছেন প্রথম অধ্যায় কেন বললাম? শুনতে থাকুন, জানতে পারবেন। ঘটনাটি কে কখন কোথা থেকে সংগ্রহ করেছে তা আপনারা জানেন, তাই নতুন করে আর সেদিকে যাচ্ছি না। ভেবেছিলাম কিছুদিন পর দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব। ঋতু পরিবর্তনজনিত কারণে জ্বর, সর্দি, কাশি এসবের জন্যই মূলত সময় নিতে চাচ্ছিলাম, কিন্তু পরে ভাবলাম আপনাদেরকে অপেক্ষা করানোটা আসলে অন্যায় হয়ে যাবে, তাই সবকিছু ভুলে লিখতে বসলাম। ঘটনার ভেতরে ভুল ত্রুটির জন্য আমি শুরুতেই রাসেল ভাইয়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। চলুন প্রবেশ করা যাক ঘটনাটির দ্বিতীয় পর্বে। বলছেন হুজুর, সানির বাবার সেই বাড়িতে যাবার পর থেকেই সানির মধ্যে যে পরিবর্তনগুলো দেখা যায় সেগুলো আমাকে বেশ ভাবিয়ে দিচ্ছিল। তাছাড়া সানির বাবার এই বাড়ির ব্যাপারে আমরা যে তথ্য সংগ্রহ করেছি সেটাও বেশ খারাপ কিছুর দিকেই ইঙ্গিত করছে। অচেতন অবস্থাতেই মনে প্রশ্ন জাগে, তাহলে কি বাড়ির সেই বন্ধ রুম কোনোভাবে সানি বা আব্রাম কেউ খুলেছিল? রুম খুলে দেওয়ার জন্যই এমন কিছু ঘটেছে কিনা সেটা তারা বুঝতে পারছিল না, হিসাব মেলাতে পারছিল না কিছুতেই। রমিজ মিয়ার কথায় ওই রুম খোলারও কোনো আভাস পায়নি। সানির খালাতো ভাই এমন ব্যাপারে তেমন কিছুই জানত না। তার সাথে গিয়েই আমি কিছুক্ষণ আগে যা জানার জেনেছি। সেও আমার মতো চিন্তায় মশগুল, কি বলবে না বলবে, কোথা থেকে শুরু করবে, কোনো কিছুই সেও বুঝতে পারছিল না। রমিজ মিয়ার বাবার সাথে আরো বেশ কিছু ব্যাপার নিয়ে আলোচনা করেও তেমন একটা সুবিধা করতে পারলাম না। বাড়ির ভেতরে না গিয়ে কিছু বোঝারও উপায় নেই, কেননা কারো কোনো কথা শুনে সম্পূর্ণ ব্যাপার বোঝা সহজ কাজ নয়। স্বচক্ষে না দেখে আমি সানির ব্যাপারে কোনো সাহায্য হয়তো বা করতে পারবো না। তাই রমিজ মিয়ার বাবাকে বাড়ির ভেতরে গিয়ে সবকিছু দেখে আসার ব্যাপারে জানাই, কিন্তু উনি কিছুতেই রাজি নন। বারবার শুধু সানির এই অবস্থার কথা বলে আমাদেরকে বারণ করতেই থাকেন। আমি ওনাকে অভয় দিলেও কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। শেষমেশ সেদিনের মতো চলেই আসতে হলো। বাড়িটা আর ঘুরে দেখা হলো না। সেদিন রাতে সানির সাথে আরো কিছু ঘটনা হয়েছিল কিনা সেটা জানানোটাও খুব জরুরি, কেননা সম্পূর্ণ না জেনে কোনো কিছুর গভীরে পৌঁছানো সম্ভব নয়। সানির সাথে সেদিন তার বন্ধু আব্রামও ওই বাড়িতে এসেছিল। আমি সানির খালাতো ভাইকে আব্রামের খোঁজ নিতে বলি, আর আব্রামের সাথে দেখা করতে যাওয়াটারও ইচ্ছা প্রকাশ করি। সানির ভাই আমার থেকে ৩-৪ দিনের সময় নিয়ে আব্রামকে খোঁজে, কেননা সানির সাথে কথা বলে কোনো লাভ নেই। সে এখনো নিজের মধ্যে নেই, টোপ দিয়ে কাক শিকার করাই তার নেশা।
কাক শিকার করে আর কাক নিয়ে বসেও থাকে। অবাক করা ব্যাপার হচ্ছে, আমি যেদিন সানিকে দেখতে যাই সেদিন ছাদে গিয়ে দেখি সানির হাতে কাঁধে অনেক বড় বড় 3টি কাক বসে আছে। পূর্ণবয়স্ক কাক যে এভাবে পোষ মানতে পারে এটা আমার অজানা ছিল। আমি সানির কাছে যেতেই কাক 3টি প্রচন্ড জোরে ডানা ঝাপটে উড়ে যায়। সানির সাথে সাথেই আমার দিকে প্রচন্ড রাগ নিয়ে তাকায়। মুহূর্তের মধ্যে তার চোখ রক্তবর্ণ ধারণ করতে শুরু করে। আমাকে সানি বলে, তোর জন্য এরা চলে গেছে, আমি তোর কি হাল করতে পারি জানিস? আমার চোখের সামনে থেকে দূর হয়ে যায় এক্ষুনি। তুই এখানে থাকলে ওরা আমার কাছে আসবে না। এখান থেকে দ্রুত চলে যা, আর কখনো আসবি না, ভালো হবে না বলে দিচ্ছি। সানির কথাগুলো অস্বাভাবিক ছিল না মোটেই। তাকে দেখে বোঝা যাচ্ছিল সে প্রচন্ড পরিমাণ রাগান্বিত, কিন্তু তার কথাবার্তা ছিল কেমন শান্ত প্রকৃতির। এমন কিছুর অভিজ্ঞতা এর আগে আর কখনো হয়নি। অবাকই হলাম বেশ, কারণ সাধারণত যাদের সাথে এমন হয় বা অন্য অর্থে যাদের ওপর খারাপ কিছুর ছায়া থাকে তারা খুব রাগারাগি করে, আর তাদেরকে আয়ত্তে আনা খুব কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু সানির ক্ষেত্রে এমন কিছু দেখলাম না। সারাদিন এভাবে ছাদে থাকে সানি। সানির মায়ের সাথে দেখা করলাম। আব্রামের খোঁজ পেতে পেতে সানির ব্যাপারে তথ্যগুলো আগেই সংগ্রহ করে নেওয়ার জন্য সেদিন গিয়েছিলাম সানিদের বাড়িতে। সানির মায়ের কথাগুলো আমার কাছে বেশ রহস্যজনক মনে হলো। তিনি বলেন, সানির আচরণ স্বাভাবিক, আবার কখনো অস্বাভাবিক। আগের তুলনায় কথাও কম বলে, আর আমার চিকিৎসার ব্যাপারে এদিক সেদিক যাচ্ছে। তবুও কেমন যেন আমার কাছে অচেনা লাগে। কখনো মনে হচ্ছে এ আমার ছেলে নয়, কারণ আমার সাথে সে মাঝে মাঝে রোবটের মতো আচরণ করছে। হু হা কথা বলা ছাড়া আর তেমন কোনো উত্তর দেয় না। মাঝে মাঝে আমার জন্য নিজেই রান্না করে। ভার্সিটির ছুটিতে ঢাকা থেকে বাড়িতে এলে সে আগে এটা করত। এতে অবাক হওয়ার কিছু নেই। অবাক করা ব্যাপার অন্যটা। আমরা খেতে বসলে আমি ওকে খাইয়ে পরে নিজে খাই। মাঝে মাঝে সে সম্পূর্ণ খাবার একাই খেয়ে ফেলে। আমাকে বলে আমার জন্য রান্না করেছে, কিন্তু আমাকে না দিয়েই খেয়ে ফেলে। এই জন্যই মাঝে মাঝে মনে হয় ও আমার ছেলে সানি নয়। কিন্তু যখনই এমন মনে হয় তখনই আবার এমন কিছু করে যার জন্য আমার আবার মনে হয় এটাই আমার ছেলে সানি। আমার খুব খেয়াল রাখে, রাতে নিজের রুমে পর্যন্ত ঘুমায় না, আমার বিছানার পাশে একটা চেয়ারে বসে থাকে, আমার যা যা প্রয়োজন এনে দেয়। আমার এই অবস্থা দেখে মাঝে মাঝে চোখের পানি ফেলে। সবকিছুই স্বাভাবিক। আগে অল্প অল্প রাগ করত, এখন সেটাও করে না। তবে বাসায় কোনো মানুষ এলে তাকে আবার পছন্দ করে না। আগে বাসায় কেউ এলেই খুশি হতো, এখন বিরক্ত হয়। আপনার সাথে যদি কোনো বেয়াদবি করে তাহলে ছোট ভাই মনে করে মাফ করে দেন। আমি জানি ওর মানসিক অবস্থা ভালো না। আমি চাচ্ছিলাম একজন ভালো মনোরোগ বিশেষজ্ঞের কাছে ওকে নিয়ে যাব। আপনাদেরকেও চেষ্টা করতে বারণ করব না। যেটাতে আমার ছেলের ভালো হয় সেটাই হোক। আমার ছেলে ভালো হলেই ভালো, আর কিছু চাইব না আমি। সানির মায়ের কথাগুলো শুনে কিছুটা আবেগ আপ্লুত হয়ে যায়, কিন্তু ওনার কথাগুলো খুবই বিদঘুটে লাগছিল। তবে এখানে কিছুটা আশার আলো দেখতে পাচ্ছি, কারণ কারো ওপর খারাপ কিছুর প্রভাব বা ভর করলে তার নিজের মায়ের জন্য চোখের পানি ফেলার কথা না। মানে সম্পূর্ণ ভর এখনো করতে পারেনি। আবার মনে অন্য সন্দেহ হচ্ছে, ইচ্ছে করে সানি সব করছে না তো? সাথে সাথেই তার সাথে কাকের বন্ধুত্বের কথা মনে হয়ে গেল। আর সেদিন রাতে সানির মায়ের সাথে দেখা করে সেই ছায়া মানবের কথাও মনে চলে এলো। সে ইচ্ছা করে এমন কিছু করছে না। তাহলে আসলে আমার মাথাটাও কাজ করছে না। আমি আজ পর্যন্ত যা দেখেছি সবকিছুই কেমন যেন বিপরীত লাগছিল। সানির সাথে কোনো কিছুই কেমন মেলাতে পারছিলাম না। আমার হাতে শুধু এখন সানির সমস্যাই নেই, সাথে আরো 2টি সমস্যা আছে। আমি কোনো দিকেই মন দিতে পারছিলাম না। ভাবছিলাম ওই 2টি সমস্যার সমাধান দ্রুত করে ফেলতে পারলে সানির সমস্যায় মন দেওয়া সহজ হবে। এমন কথায় পরে আসে। প্রায় 1 সপ্তাহ পর সানির খালাতো ভাইয়ের কোনো দেখাই নেই। মনে মনে বেশ চিন্তায় পড়ে গেলাম। আজ 9ম দিন। সানির ভাই আব্রামের খোঁজ নিয়ে এসেছে। বাইরে একটি স্থানে আব্রামের আমাদের সাথে দেখা করতে আসার কথা। আমরা নির্ধারিত স্থানে গিয়ে দেখি সঠিক সময়ের আগেই সে উপস্থিত। আব্রাম সানির এমন অবস্থা সম্পর্কে অবগত ছিল কিনা তা আমার জানা নেই। তার সাথে কথা বললেই বুঝতে পারবো যে সে কিছু জানে কিনা। তার বাসায় গিয়ে আমি তাকে জিজ্ঞাসা করি সে সানির বর্তমান অবস্থার ব্যাপারে কিছু জানে কিনা। সে কোনো উত্তর না দেয়ায় আমি তাকে সব জানাই। আমি তাকে সব জানানোর পর লক্ষ্য করি সে বেশ ভয় পাচ্ছে। সে আমার কথা শুনে আমাকে বলে সে সবই জানে। সানির সাথে সে দেখাও করেছে, কিন্তু ভয় নাকি সে কাউকে কিছু বলেনি। আর সানির সাথে সব রকমের যোগাযোগ বন্ধের পাশাপাশি নিজেকে সবার থেকে আড়ালও করে রেখেছে। কিন্তু নিজেকে আড়াল করলেই কি সব সমস্যার সমাধান হয়? হয় না। আব্রাম জানায় সানির সাথে যেদিন দেখা করেছিল সেদিন সে প্রচন্ড ভয় পেয়েছিল, আর তার ভয়কে আরো বাড়িয়ে দেওয়া হচ্ছে কোনোভাবে। কিভাবে সেটা বলেনি। আব্রামের বাবাও বেশ চিন্তিত। সানির ভাই আব্রামের বাবার সাথে এখন পর্যন্ত ঘটা সব ঘটনাই শেয়ার করেছেন। তিনি জানতেন সানির সাথে আব্রাম কিছুদিন আগে সানির বাবার ওই বাড়িতে গিয়েছিল। তারপর থেকে সে ভয় পেতে শুরু করে। আর তাই আব্রামের বাবা আমার সাথে দেখা করতে চেয়েছেন। কারণ আমার অজানা। জানার উপায় একটাই, ওনার সাথে আমাকে দেখা করতে হবে। আমি সানির ভাইকে জানাই আমি 2 দিন পরেই যাব আব্রামের বাড়িতে। 2 দিন কেটে যায়। এই 2 দিনে কিছু ছোট ছোট ঘটনা প্রত্যক্ষ করেছে সানির ভাই। না, এগুলো তার সাথে ঘটা কিছু নয়। তাকে আমি জানিয়েছিলাম আমার বাকি 2 সমস্যা আমি সমাধান করে ফেলতে চাচ্ছি। তারই প্রেক্ষিতে কিছু ছোট ছোট ঘটনা এগুলো। এসব বলার প্রয়োজনীয়তা অনুভব করছি না। সানির ভাই আমার বদলে এই সমস্যার সমাধানের জন্য আমার বাবাকে চাচ্ছিলেন মনে মনে। আমি বুঝতে পারছিলাম, কিন্তু কোনো উপায় তো ছিল না।
আর তাই আমার উপর ভরসা করা ছাড়া আর কোনো উপায় ছিল না তার। আস্তে আস্তে তার ভরসা বাড়তে থাকে। অবশ্য এর কারণও আছে, কারণ জানবো একটু পরে। আমি সানি ভাইয়ের সাথে চলে যাই সানির বন্ধু আব্রামের সাথে দেখা করার জন্য। আব্রামের বাসায় গিয়ে আমি তার রুমে যাই। আমাকে দেখে সে কিছুটা ইতস্তত বোধ করলেও আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়। তার কাছে সেদিনের ঘটনাটি জানতে চাইলে সে বলে, সেদিন রাতে আমার সাথে তেমন কিছু ঘটেনি। আমার এমনিতেই খুব ভালো ঘুম হয়। আমি সারাদিন এদিক সেদিক ঘোরাফেরা করায় ক্লান্ত ছিলাম, তাই শুয়েই ঘুমিয়ে যাই। মাঝরাতে একবার প্রকৃতির ডাকে সাড়া দেবার জন্য উঠি। আশেপাশে বেশ কিছু কাকের ডাক কাঁকা শুনতে পাচ্ছিলাম। স্বাভাবিকভাবে নেই আমি এসবে পাত্তা না দিয়ে আমি নিজের মতো এসে ঘুমিয়ে পড়ি। সকালে সানির রুমে গিয়ে মৃত কাক দেখে বেশ অবাক হই। রাতে কাকের আওয়াজ শুনেছিলাম জন্য ব্যাপারটিকে তেমন একটা সন্দেহজনক মনে হয়নি আমার। ভয় তখন লাগে যখন সানির বাড়ির রক্ষণাবেক্ষক রমিজ মিয়া এই বাড়িতে আমাদেরকে আর না থাকার জন্য জোরাজুরি করেন। আমি পুরাতন বাড়ি নিয়ে এমন রহস্যজনক অনেক কিছুই শুনেছি, তাই ভয় পাচ্ছিলাম। পাশে এসে বাবাকে বাড়ির ব্যাপারটি বলি। বাবাও কিছুটা অবাক। জানালাবিহীন রুম, বন্ধ রুম, এসব শুনে বাবাও আমাকে সেখানে যেতে নিষেধ করে দেন। এর কয়েকদিন পর পর্যন্ত আর কোনো সমস্যা হয়নি। কিছুদিন পর আমি বেশ কিছু স্বপ্ন দেখতে শুরু করি। স্বপ্নে আমার সামনে প্রায় দিনই কাক চলে আসে। কাকের চোখ থাকে একেবারে লাল। স্বপ্নটা সবসময় চাঁদনি রাত নিয়েই দেখতাম। স্বপ্নে আমি দেখতাম আমি সানির বাবার সেই বাড়িতে আছি, আর জানলা দিয়ে চাঁদের আলোয় গাছের বিভিন্ন স্থানে কাক বসে থাকতে দেখতাম। একেবারে কালো দেখা যেত, কেননা কাক এমনভাবে গাছে বসে থাকতো যে তার ঠিক অপর দিকেই চাঁদের অবস্থান থাকত। কাকের অবয়বটা শুধু দেখা যেত, আর সাথে জ্বলতে থাকা লাল টকটকে চোখ। একটা পাখির চাউনি যে এত ভয়ঙ্কর হতে পারে তা কোনোভাবে আমার জানা ছিল না। স্বপ্নগুলো দেখে আমি প্রতিনিয়ত ঘুম ভেঙে উঠতাম। আমি কিছুতেই এসব ভুলতে পারতাম না। সারাক্ষণ আমার মাথায় সব ঘুরতে থাকতো। সানির সাথে এসব নিয়ে আলোচনা করার জন্য আমি তার বাসায় গিয়েছিলাম। সানি ওর মায়ের সাথে আমার সাথে স্বাভাবিক ব্যবহারই করেছে। ওর মা চলে গেলেও যে ও বাজে ব্যবহার করেছে এমনটা নয়। ওর মা চলে গেলে ওর মধ্যে কিছুটা পরিবর্তন হয়। ওর চোখ লাল হয়ে যায়, রাগে গজগজ করতে থাকে। আমাদের সাথে কিছুটা কথাবার্তা হয় স্বাভাবিকভাবে। কথা বললে মনে হয় ও আসলেই সানি, কিন্তু তার চেহারা অন্য কথা বলে। এরপর থেকে আমার ভয় বেড়ে যায়। স্বপ্ন বদলে যেতে শুরু করে। আমি স্বপ্নে দেখি আমার লাশ পড়ে আছে সানিদের বাসায়, আমাদের দেখা সেই বন্ধ ঘরের ভেতরে, আর আমার সেই লাশ জল জলে চোখে কাকগুলো ঠুকরে ঠুকরে যেন খাচ্ছে। আব্রাম আরো কিছু কথা বলার আগে আমি তাকে থামিয়ে দিই। বলি, বন্ধ ঘরের ভেতর মানে? তোমরা ওই ঘর খুলেছিলে কোনোভাবে? আব্রাম চুপ করে বসে আছে। মুখ দিয়ে একটি শব্দও বের হচ্ছে না। আমি একটু ধমকের সুরে বললাম, কি হলো, কথা বলছো না যে? কথা বলো। তোমার চুপ থাকা তোমার জন্যই হানিকর হতে পারে, তা কি তুমি জানো না? যা জিজ্ঞাসা করলাম উত্তর দাও। আমার কথা শুনে আব্রাম মানে শুরু করলো। সাথে সাথে আব্রামের বাবা তাকে বাঘের মতো গর্জন করে ধমক দিয়ে তাকে সত্যি কথা বলতে বলে। আব্রাম কাঁদো কাঁদো গলায় বলে, হ্যাঁ, আমরা দরজা খুলেছিলাম। রমেশ মিয়ার কাছে চাবি ছিল না, তাই জন্য পাথর দিয়ে আঘাত করে তালা নষ্ট করেছিলাম। সানি আমাকে বারণ করেছিল, বলেছিল বাড়ি বিক্রি করার জন্য দরজা খুলতে হবে, এটা তেমন জরুরি বিষয় নয়, জায়গা মেপেই বিক্রি করা সম্ভব। কিন্তু আমি শুনিনি। আমি তাকে বলেছিলাম ভেতরে কি আছে না আছে না জানলে বাড়ি বিক্রি করার সময় সমস্যা হতে পারে। সানি বারবার বলেছিল পরে লোক লস্কর এনে খুলবে দরজা, কিন্তু আমার জোরাজুরিতে সে দরজা খুলতে রাজি হয়। ওই রুমের ভেতর তেমন কিছুই নেই। একটা টেবিল, টেবিলের চারপাশে 4টা বেঞ্চ, আর টেবিলের ওপর কালো কাপড় দিয়ে ঢাকা। দেয়ালে কালো কাপড় জড়ানো। আমরা সেগুলো সরিয়ে দেখি কি সব নকশার মতো আঁকা। ওই দরজা আমরা যে খুলেছি রমিজ মিয়াও জানত না। আব্রামের কথা শুনে আমি বুঝতে পারি কেন সানির সাথে এমন কিছু হচ্ছে। আমি আগেই আন্দাজ করেছিলাম দরজাটা খোলা হয়েছে, কিন্তু মনে মনে চাচ্ছিলাম আমার আন্দাজ যেন ভুল হয়। আমি যেন শুনি ওই দরজাটি খোলাই হয়নি, কিন্তু আমি যা চাচ্ছিলাম না তাই আমাকে শুনতে হলো। আমি আব্রামের রুম থেকে বেরিয়ে আসার সময় আব্রাম কান্না শুরু করে। আমাকে বলে তার ভুল হয়ে গেছে এবং এসব কিছু থেকে সে মুক্তি চায়। আমি তাকে বলি, দেখো, তোমরা যা করেছো সেটা যে কত বড় ভুল করেছো সেটা আমার ক্ষমতা থাকলে আমি তোমাদের বুঝিয়ে দিতাম, কিন্তু সেটা বোঝার ক্ষমতা আমার নেই। আমি শুধু এইটুকু বলতে পারি, তোমরা সাক্ষাৎ মৃত্যুকে আমন্ত্রণ করে নিয়ে এসেছো। ওই বাসার ইতিহাস খুব খারাপ। কালো জাদু করা হতো ওই রুমে। ওই বাড়িতে সানির দাদি স্বেচ্ছায় সানির বাবাকে বাঁচানোর জন্য জীবন দান করেছিলেন। ওই বাড়িতে সানির পরিবার ছাড়া কারো থাকার অনুমতি ছিল না, কিন্তু একটি সমস্যার জন্য সানির বাবাকে বাঁচাতে তার মাকে মৃত্যুবরণ করতে হয়। এরপর থেকে সানির বাবাও ওই বাসায় আর থাকতে পারেননি। ওই বাড়ি শয়তানের। সানির দাদা নিজে ওই বাড়ি শয়তানকে দান করেছিলেন। সানির মা মারা যাওয়ার পর ওই কথাটি শুধু রমিজ মিয়ার বাবা আর আমি জানি। রমিজ মিয়াকে তো চেনো, ওনার বাবা আমাকে বলেছেন এই কথা। সানির দাদা ওই বাড়ির শয়তানকে দান করেছিলেন, কেননা ওই বাড়ির ওই রুমে শয়তানের বাস। ওই বাড়িতে কেউ থাকতে পারে না। সানির বাবাকে বাঁচানোর জন্য সানির দাদি মারা যাবার পর সানির বাবার কিছু সমস্যা হতে থাকে। সানির বাবার বেঁচে থাকার কথা ছিল না। তাকে বাঁচানোর জন্য হুজুরের পরামর্শে তাকে সাথে নিয়ে সানির দাদা শয়তানের সাথে চুক্তি করে। এই জন্যই সানির বাবা বারবার বলছিল তার নাম থাকলেও ওই বাড়িটি তার নয়।
আমার কথা শোনার পর আব্রামের বাবা সবটা জানার জন্য আগ্রহী হয়ে পড়েন। তাকে আমি সব খুলে বলতে যাব, এমন সময় তিনি আমাকে বলেন তার বাসায় একজন লোক আসবে যার এসব জানা খুব জরুরি। উনি কিছুটা ইতস্তত বোধ করে এই কথাটি বললেন। আমি তাকে কে আসবে জিজ্ঞেস করায় তিনি আমাকে অপেক্ষা করতে বললেন। আমাকে অপেক্ষা করতে বলে তিনি উঠে যান। আসার সময় আমার জন্য চা নাস্তা পাঠিয়ে দেন। আমি চায়ে চুমুক দিতে যাব, এমন সময় বাসার দরজায় ঘণ্টা বেজে ওঠে। আব্রামের বাসায় কাজের লোক দরজা খুলে দেন। কালো আলখাল্লা পরিহিত একজন ব্যক্তি, গলার ওপর দিয়ে সাদা একটি কাপড় বুকের দুই পাশে ঝুলে আছে। গলায় একটি রূপালী চেইন পরা, যার সম্মুখে লাগানো খ্রিস্টিয়ানের ক্রস। হাতে ক্রস নিয়ে আমার দিকে এগিয়ে এসে আমাকে বললেন, আসসালামু আলাইকুম। আমি বেশ খুশি হলাম অন্য ধর্মের একজনের কাছ থেকে সালাম পেয়ে। আমিও খুশি হয়ে ওনাকে বললাম, ওয়ালাইকুম আসসালাম। আব্রামের বাসার কাজের লোক ওনাকে বসতে বলে আব্রামের বাবাকে ডাকতে যান। আমি সেই খ্রিস্টিয়ান ব্যক্তি বেশ কিছুটা সময় নিজেদের মধ্যে কথা বললাম, পরিচয় দেয়া নেয়া করলাম। আব্রামের বাবা ততক্ষণে চলে এলেন। খ্রিস্টিয়ান ব্যক্তির কাছে ইশারা করে বললেন, আপনার সামনে বসা ব্যক্তিটি একজন প্রেস্ট। তিনি আমাদের জীবন বাঁচানোর জন্য অনেক বড় অবদান রেখেছেন। খুব ভালো একজন মানুষ। ওনার কর্মদক্ষতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, থাকবেই বা কেন। আজ এই সুস্থ স্বাভাবিক জীবনের পেছনে ওনার অনেক অবদান। বলতে পারেন আমাদের পরিবারেরই একজন উনি। ফাদার বা প্রিস্টের কর্মদক্ষতা নিয়ে কেন আব্রামের বাবার সন্দেহ নেই সেই বিষয়ে তিনি আমাকে তার অতীতের একটি ঘটনা বলেন। এসব কথা এই ঘটনার সাথে কোনো সম্পর্ক রাখে না বিধায় আমি এসব নিয়ে বাড়তি কিছু বলছি না। প্রতিটি মানুষেরই অধিকার তার নিজ ধর্ম পালন করার, আর সেই খ্রিস্টান ব্যক্তিটিকেও মোটেও অবিশ্বাস হয়নি আমার। অবশ্য এর কোনো কারণও নেই। যদিও আমরা ভিন্ন ধর্মের, তবুও পরস্পরের প্রতি থাকা সম্মান থেকেই এই কথাটি বলছি। সব শেষ কথা হলো, আমি সম্পূর্ণ ঘটনাটি দুজনকেই খুলে বলি। আমার কথা শুনে আব্রামের বাবার মুখ ভয়ে শুকিয়ে যায়। আব্রামের কি হয়েছে তা বোঝার জন্য আসা প্রিস্ট আব্রামের বাবাকে বলেন, আমার মন বলছে এটা অনেক বড় সমস্যা। আমি হুজুর ভাইয়ের কাছে অনুমতি না নিয়েই বলছি, সময় খুব কম, কারণ আমার বিশ্বাস উনি এ ব্যাপারে অবশ্যই অবগত আছেন। আমি চাই সানির সাথে দেখা করতে, কেননা আব্রামের এই অবস্থার পেছনে সানির বাড়ির এবং তার পরিবারের ইতিহাস একেবারে প্রত্যক্ষভাবে জড়িত। সানিকে সারিয়ে তুলতে পারলে আব্রাম সেরে যাবে। আব্রামের জন্য হলেও সানিকে আগে সারাতে হবে। তাই আমি হুজুর ভাইয়ের কাছে অনুরোধ করছি আমাকে সানির সাথে দেখা করতে নিয়ে যাবার জন্য। আমরা প্রত্যেকেই নিজেদের মতো চেষ্টা করলে কোনো ক্ষতি তো নেই। এতে করে কারো যদি উপকার হয় তাতেই আমাদের সকলের সফলতা। আমি কিছু ভুল বললাম ভাই? আমি ফাদারের কথার সাথে একমত প্রকাশ করি, কেননা আমি তো আমার চেষ্টা চালিয়ে যাবই, সাথে ফাদারও যদি চেষ্টা করেন আর তাতে যদি সানির উপকার হয় তাহলে তো এটা অবশ্যই ভালো ব্যাপার। সব দিক বিবেচনা করেই আমি ফাদারকে নিয়েই সানির বাড়ির উদ্দেশ্যে রওনা হই। আব্রামের বাবা যাই হয়ে যাক না কেন ওনাকে সব জানাতে অনুরোধ করেন। আমি ওনাকে কথা দিয়ে ফাদারকে নিয়ে বের হয়ে আসি। সানির বাড়িতে যাবার সময় সানির মা সানির রুমে যা যা দেখেছেন আর সানির সাথে যা যা ঘটেছে এবং ঘটছে সব ওনাকে খুলে বলি। বাড়িতে এসে ফাদার সানির মায়ের কাছ থেকে অনুমতি নিয়েই একা সানির রুমে গিয়ে তার সাথে দেখা করেন। সানির সাথে দেখা করে এসে তিনি আমার আর সানির মাকে বলেন, আমার মনে হচ্ছে ইতোমধ্যেই বেশ দেরি হয়ে গেছে। সব থেকে অবাক হলাম সানির চেহারায় রাগ, কিন্তু কথাবার্তা বেশ স্বাভাবিক। এটা আমার ভয়ের কারণ, কেননা এসব সচরাচর দেখা যায় না। আর এই দুটির অর্থ হতে পারে হয়তো সানির সাথে থাকা অপবিত্র শয়তান বড় কিছু করার প্রস্তুতি নিচ্ছে, নয়তো সে সানিকে এখনো পর্যন্ত সম্পূর্ণ কাবু করতে পারেনি। কিন্তু কোনটা সঠিক তা আমি এখনই নিশ্চিত হয়ে বলতে পারছি না। আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে আমি কিছুদিনের মধ্যেই যত দ্রুত সম্ভব সানির ওপর একটা প্রাথমিক এক্সারসিজম করতে চাচ্ছি, আর আমি এই জন্য আপনাদের অনুমতি চাচ্ছি। ওনার কথা শুনে সানির মা বলেন তার ছেলের জীবন তার কাছে সবচেয়ে বেশি মূল্যবান, তার জন্য তিনি সবকিছু করতে রাজি। আমিও কিছুটা স্বস্তি পেলাম এই ভেবেছে আমি কিছুটা সময় পাবো এখন আমার বাকি 2 কেস সমাধান করার, আর রমিজ মিয়ার বাবার সাথে আরো একবার দেখা করা দরকার সবকিছু ঠান্ডা মাথায় শুনে তা বোঝার জন্য। তাই আমি ফাদারকে বলি, আপনি 1 সপ্তাহ দয়া করে সানিকে দেখুন। আমার আরো কিছু ব্যাপারে পরিষ্কার ধারণার প্রয়োজন, আর আমার ওপর আরো 2টি পরিবার ভরসা করে আছে। তাদের সমস্যা খুব বেশি জটিল নয়। আমি সেগুলো যত দ্রুত সম্ভব শেষ করে সানির ব্যাপারে সম্পূর্ণ মনোযোগ প্রদান করব। সেই অনুযায়ী আমি কাজ শুরু করার আগে আমার এই ঘটনার আরো গভীরে যাওয়া দরকার। সেই কারণেই আমি আমার রাস্তায় সেসব জানার চেষ্টা করব বলে সানির মা ও ফাদারকে সবকিছু জানিয়ে বিদায় নিয়ে আসলাম। কিন্তু সানির সমস্যা সমাধানের আগে আমার হাতে আরো 2টি জিন ঘটিত সমস্যার কাজ রয়েছিল, যেগুলো আগে করা আমার জন্য বেশ জরুরি ছিল। প্রথম কাজটা করতে আমার প্রায় অর্ধেক দিন সময় লেগেছিল। এর পরের কাজটা ছিল 5 দিন পর, আর এর মাঝে আমি সেই কাজের প্রস্তুতি নিয়ে সানির বিষয়ে জানার চেষ্টা করি আল্লাহর গায়েবী মাধ্যমের দ্বারা। কিছু জিনিস জানতে পারি আমি। 4 দিন পার হয়ে যায়। 5 নম্বর দিন সকালে আমি আমার সকল জিনিসপত্র নিয়ে পরের কাজের জন্য বের হব। এমন সময় সানির খালাতো ভাইয়ের চিৎকার শুনতে পাই আমি আমার বাসার সামনে। আমি দরজা খুলে দেখি সানির ভাই হাঁপাচ্ছেন আর বলছেন, হুজুর সানির অবস্থা খুব খারাপ, হিন্দি আর সংস্কৃতিতে কথা বলেও একদম মরার মতো ঘুমাচ্ছে, বাঁচানোকে। আমি ওনাকে শান্ত করে বলি, ভাইজান আমার একটা কাজ আছে, আমি সেটা থেকে আমার মনোযোগ সরতে চাই না। আপনি চাইলে আমার সাথে আসুন। আমার কাজ শেষ হবার পরে আমি
আপনার কথা শুনবো। সানির ভাই আমার সাথে চলে এলেন। 2 দিন ব্যাপী আমি কাজ করলাম, আল্লাহর রহমতে সফল হয়ে গেলাম। এরপর আমি সেখান থেকে সানিদের বাসার উদ্দেশ্যে রওনা দেই। এদিকে আমার কাজ দেখে সানির ভাইয়ের আস্থা যেন আমার উপর আরো বেড়ে গিয়েছিল, যা আমি পরে আপনাকে জানাবো বলেছিলাম। উনি আমাকে গত 7 দিনে কি হয়েছিল জানাতে চাইলে আমি ওনাকে বলি সানিদের বাসায় গিয়ে সব শুনবো। সানির খালাতো ভাইয়ের সাথে আমি সানিদের বাসায় যাই, সানি ও সানির আম্মির সাথে দেখা করার জন্য। কিন্তু এবার ওদের বাসায় গিয়ে আমি যা দেখলাম সেই দৃশ্যগুলো কোনোভাবেই স্বাভাবিক মনে হচ্ছিল না। মনে হচ্ছিল রোদ উঠলেও রোদ এই বাড়িতে আসে না। ঠান্ডা আর নিস্তব্ধ বাসা। সানির মা ভয়ে রুমের এক কোনায় বসে জিকির করছিলেন। সানির রুম বন্ধ। সানিদের বাসার ড্রয়িং রুমে একজন হিন্দু তান্ত্রিক বসে আছেন, যাকে আমি আগে কখনো দেখিনি। আমি সানির খালাতো ভাইকে জিজ্ঞেস করলাম, এমন কি হয়ে গেছে এই কয়দিনের মাঝখানে? সানির খালাতো ভাই বললেন, হুজুর, এই 7 দিনে অনেক কিছু করেছে। সানিকে আসলে কোন শয়তান আর কোন ধর্মের শয়তানে ধরেছে কিছুতেই বুঝতে পারছি না, দয়া করে সাহায্য করেন। আমি ওনার কাঁধে হাত দিয়ে ওনাকে সান্ত্বনা দিয়ে সম্পূর্ণ ঘটনা বলতে বলি। উনি আমাকে 7 দিনের ঘটনা বর্ণনা করলেন। 7 দিন আগে আপনি আপনার কাজ করে যাওয়ার পর ফাদার তার কাজ করতে ব্যর্থ হন। এর পরদিন রাতের ঘটনা, আমি খাওয়া দাওয়া শেষ করে খালাজানকে বলি সানির জন্য খাবার বেড়ে দিতে। সানির জন্য খাবার বেড়ে খালাজান আমাকে ডাক দেন। আমি খাবার নিয়ে সানির ঘরে প্রবেশ করতেই কিছু শব্দ শুনতে পাই, যেমনটা যে কোনো হিন্দি হরর ফিল্মে হয়ে থাকে, মানে সংস্কৃত ভাষা বা উচ্চারণ আমি কোনো কিছুই বুঝতে পারছি না। হঠাৎ সানি তার রুমে থাকা খাতা আর কলম নিয়ে খাতায় কিছুটা লিখলো আর আমাকে হাতের ইশারায় ডেকে সেই খাতাটা দেখালো। সংস্কৃত ভাষায় কিছু লেখা। আমি একজন মুসলিম, সংস্কৃত আমি পড়তে জানি না। সেজন্য সেদিন রাতটুকু কষ্ট করে নির্ঘুম পার করে পরদিন সকালে আশেপাশের মন্দিরের খোঁজে বেরিয়ে পড়ি। অনেক মন্দিরে গিয়েও কোনো উপকার পাইনি। পুরোহিতগণ ব্যস্ত ছিলেন নিজেদের কাজে। অবশেষে আমি একটা মন্দির পেলাম, যার বাইরে একজন ফকির বসেছিলেন সাধুর বেশে। ওনাকে আমি লেখাটা দেখালাম। উনি আকাশের দিক থেকে মুখ সরিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, বালক, এটা দুষ্টের সচেতনতার বাণী। ও তোমাদের সাবধান করছে আর তোমাদের সাথে চ্যালেঞ্জ করছে। এই লেখা কে লিখেছে, কার উপর সেই দুষ্ট আসর করেছে? প্রাণ সংকট তার। আমি তান্ত্রিককে সবকিছু খুলে বললাম। তান্ত্রিক সবকিছু শুনে মাথায় হাত দিয়ে বললেন, হে ভগবান, দয়া করো সেই অবুঝ বালকের ওপর। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, এখন করণীয় কি? উনি বললেন, উনি আমার সাথে যাবেন, কিন্তু কাজ হবার পর তাকে 3টা গোটা পাঠা আর 7টা কালো মোরগ দক্ষিণা দিতে হবে। যেহেতু আমি ওনাকে চিনি না, সেহেতু আমি ওনাকে বিলিভ করতে পারলাম না। আমি ওনাকে বললাম, সাধু বাবা, আমি আপনাকে নিয়ে যাব, কিন্তু আগে আপনার কাজ করার প্রক্রিয়া আমি দেখব। উনি হাসলেন আর বললেন, বালক, আমার উপর ভরসা রাখতে পারছিস না? তরিকা দেখবি আমার কাছে? তবে চল ভেতরে। রোজ এই মন্দিরে অনেক মানুষ আসে যাদের তোর ভাইয়ের মতো সমস্যা আছে। তুই বলবি কাকে সুস্থ করতে হবে, আমি তাকেই সুস্থ করবো। চল। এই কথা শুনে আমি সাধু বাবার সাথে ভেতরে চলে গেলাম। 4-5 জন রোগী সেখানে ছিল। আমি একটা 6 বছরের বাচ্চাকে সিলেক্ট করলাম। সাধু বাবা তাকে এনে একটা গোল চক্রের মাঝখানে বসালেন। হিন্দিতে প্রশ্ন করলেন যে তার নাম কি। সেটা অন্যরকম স্বরে বলল সে বলবে না। সাধু বাবা তার কপালে তিলক এঁকে কিছুটা মন্ত্র পড়ে সেটা দিকে ছুঁড়ে মারলেন। ছেলেটার মনে হলো যন্ত্রণায় লাফানো শুরু করলো। এক পর্যায়ে 2 জন এসে ছেলেটাকে ধরে ফেললেন আর সাধু তার কাজ করতে লাগলেন। আগুনের তাপ দেয়া, মারধর, রোদে দাঁড় করিয়ে রাখা, সবকিছু করার পর ছেলেটি সুস্থ হয়ে যায়। এরপর ছেলেটার বাবা দক্ষিণার জিনিস কিনতে চলে যান আর ছেলেটা মন্দিরে ভগবানের মূর্তির সামনে বসে থাকে। এরপর আমি সাধুকে আমাদের বাসায় নিয়ে আসি। বিকেল হয়ে যায় তখন। সন্ধ্যা নামতে সাধু বাবা ধূপ জ্বালিয়ে সারা ঘরে ছড়িয়ে দেন। ধূপ ছড়ানোর পর সাধু বাবা আমার কানে কানে বললেন, শোনো, এই ছেলের সাথে 1 না 2 না অনেক শয়তানের বাস। এই ছেলে বাঁচবে কিনা সন্দেহ, তবে আমি চেষ্টা করব। আমাকে ওর ঘরে নিয়ে চলো। আমি ওনাকে সানির ঘরে নিয়ে গেলাম। সানি সাধু বাবার দিকে তাকিয়ে ভারী পুরুষ কণ্ঠে বলল, তব মৃত্যু মম প্রণাম। কিরে সাধু, তুই বুঝিসনি আমি কি বলছিলাম? এই কথা শুনে আমি সাধুকে জিজ্ঞেস করি, সানি যে কথাটা বলল এর অর্থ কি? সাধু বলল, তোমার মরণ হবে আমার জীবন পুনরুত্থান। অর্থাৎ শয়তানের পুনরুত্থান হবে, যে শয়তান এতদিন যাবৎ সানির বহু পুরাতন পৈতৃক ভিটেতে বন্দী। মানে কারো জীবন যাবে। এই কথাটাই শয়তান বলছিল সাধুকে। এরপর সাধু আমাকে বলল, তুমি আমার সাথে এসো, ওর হাত পা বাঁধবো। আমার হাতে বহুত আছে, ও কিছু করতে পারবে না। এসো। আমি ভয়ে ভয়ে সাধুর সাথে গিয়ে সানির হাত পা বাঁধলাম। ও আসলেই কোনো বাধা দেয়নি। এরপর সেই সাধু সিঁদুরের বহুত আর কিসে যেন গুড়া সানির শরীরে মারতে লাগলো আর সংস্কৃত ভাষায় কি যেন পড়তে লাগলো। অনেকে বলে উনি নাকি হনুমান 40 পড়েছিলেন আর অনেকে বলেন অন্য কিছু। আমি আসলেই জানি না। ওনার মন্ত্র পড়া শেষ হলে সানি নিজের হাতের বাঁধন খুলে নেয় আর আবারও সেই বিভৎস গলায় বলে, শোন সাধু, তুই কেন, তোর মতো হাজার সাধু আমার কিছু করতে পারবে না। আর মাত্র কয়েকদিন, এরপর আমি এর আত্মা নিয়ে যাব, পুনরুত্থান করবো এই দেবতাকে। এই পরিবারের সকলের আত্মা নিয়ে যাব, কথা দিলাম।
এই বলে সানি অজ্ঞান হয়ে যায়। সেই যে অজ্ঞান হলো আর চোখ খোলেনি। এর মাঝে আরো 4 দিন কেটে যায়, কিন্তু সানি যেন মৃত মানুষের মতো বিছানায় পড়ে থাকে। শ্বাস নেয় কিন্তু যেন জান নেই। এদিকে সেই সাধু বাবা রোজ সন্ধ্যায় এসে সানিকে দেখে যায় আর নানান রকমের মন্ত্র পড়ে সানিকে জাগাবার চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। সন্ধ্যা হলেই ঘরের চারপাশে কাক এসে জড়ো হয়, বিভিন্ন প্রাণীর আওয়াজ পাওয়া যায় আশেপাশে। মনে হয় যেন কোনো জঙ্গলের মধ্যে আটকে গেছি আমরা, আর জঙ্গলের ভেতরে আমাদের মেরে ফেলার প্রস্তুতি চলছে। এদিকে সানির শরীর সাদা হয়ে যাচ্ছে। আমি আপনার কাছে গিয়েছিলাম 2 দিন আগে, এর আগের 5 দিনে এত কিছু হয়ে গেছে। এর মাঝে ফাদারও তার কাজ করে যাচ্ছেন রেগুলার। ফাদার এলে মাঝে মাঝে সানি ওঠে, আবার মাঝে মাঝে ঘুমায়। আমি সানির ভাইকে ফাদারের কাজের সম্পূর্ণ বর্ণনা বলার জন্য অনুরোধ করলাম। সানির ভাই আমাকে ফাদারের কাজের বর্ণনা দিলেন। আপনি যাবার দিন রাতের বেলা ফাদার প্রাথমিক এক্সোসিজম করেন বলে চার্চ থেকে ওনার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসবেন বলে জানান। উনি চলে যাবার পর আমরা আমাদের জীবনের এই করুণ অবস্থা ভেবে আল্লাহর নিকট দোয়া করতে থাকি। প্রায় 30 মিনিট পর ফাদার ফিরে আসেন। উনি এসেই সানির ঘরে চলে যান এবং সানির সামনে বাতাসে ক্রস আঁকলেন আর বাইবেলের ভার্স পড়া শুরু করলেন। ইন দ্য নেম অফ গড। উনি বাইবেলের ভার্স পড়া শেষ করে ঈশ্বরের দোহাই দিয়ে বলছি, তোমার নাম বলো এই ছেলেকে যারা পজেস করেছ। সানি কোনো সাড়া না দিলে ফাদার এবার হোলি ওয়াটার বের করে সানির উপর ছুঁড়ে মারেন আর সানি হুট করে বিছানায় বসে পড়ে আর ফাদারকে বলে, God, who is God? You shouldn't pray for God. Pray for the devil. I am devil. এই কথা শুনে ফাদার বুকে ক্রস আঁকেন আর সানি আবার বলে, কি এক্সারসাইজ করবেন ফাদার? ভালো কথা, করুন না। মানা করছে কি? কত সুন্দর একটা সময়, সন্ধ্যা হচ্ছে, বাতি জ্বলছে, আগরবাতির কি ঘ্রাণ, আহা। করুন করুন, এক্সারসাইজ করুন, আমি প্রস্তুত। কি কি প্রশ্ন করবেন একটু বলবেন? এই সময় এই সব কথা বলে সানি হো হো করে হেসে দিল। ফাদার অবাক হয়ে গেল এইসব কথা শুনে। উনি রুম থেকে বাইরে এলেন। ওনাকে কেমন যেন অসুস্থ দেখাচ্ছিল। ওনার সাথে কি হয়েছে জিজ্ঞেস করতে উনি বললেন, আমার জীবনে আমি এমন কোল্ড ব্লাডেড ডেভিল আগে দেখিনি। আমার বাইবেলের ভার্সের কোনো প্রতিক্রিয়া ওর মাঝে নেই। ও এক্সারসাইজটা এনজয় করছে, কিভাবে সম্ভব? আমি ফাদারকে বললাম, ফাদার এমন তো হতে পারে এক্সারসাইজ করলে সে হেরে যাবে, তাই ওর ওপর প্রতিক্রিয়া হচ্ছে না, এমন অভিনয় করছে যেন আমরা এক্সারসাইজ না করাই। ফাদার বললেন, সানির চোখের দেখে দেখেছেন উনি, শয়তানের চোখ, ডিটারমাইন্ড, যা নিতে এসেছে তাই নিয়ে যাবে, এমন একটা অনুভূতি। আমি ফাদারকে কিছু বলতে পারলাম না। কিছুক্ষণ পর ফাদার বললেন, চলেন ভাই ভেতরে যাই, যা করতে এসেছি করে ফেলি। আমি ফাদারের সাথে ভেতরে চলে যাই এক্সারসাইজের জন্য। ফাদার এবার ভেতরে ঢুকতেই সানি বলল, তুই অনাথ, তুই অনাথ না? অনাথ আশ্রমে বড় হয়েছিস না? তোর মা তোকে জন্ম দিয়েই মারা গেছেন। তুই তো অপয়া। তোর বাবা তোকে অপয়া বলে রাস্তায় ফেলে দিয়েছিল না? তুই তো জানিস না। আমি কিন্তু ঠিকই জানি, আসলে তোর বাবা নিজেও একটা শয়তান ছিল, কিন্তু মানুষ রূপে। তোর মা তো মরেছে তোর বাবার অত্যাচারে, তুই তো তারই সন্তান। এখন তোর বাবা যেভাবে তোর মাকে মারতো, তুই আমাকে মারবি? তারই তো রক্ত তুই, তাই তো করবি তুই। এসব কথা শুনে ফাদার হুঁশ হারিয়ে ফেলেন আর দৌড়ে গিয়ে সানির গলা টিপে ধরে ওকে চুপ থাকতে বলেন। আমি ফাদারকে ছাড়িয়ে নিয়ে কাজে মনোনিবেশ করতে বলি। ফাদার নিজেকে সামলে ওনার এক্সারসাইজে মনোযোগ দেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে সম্পূর্ণ এক্সারসাইজের সময় সানি হাসছিল আর গান গাইছিল। আসলে এক্সারসাইজের কোনো প্রভাব তার উপরে পড়ছিল না। ফাদার হার মেনে রুম থেকে বেরিয়ে আসেন। অসুস্থ অবস্থায় চার্চে ফিরে যান। উনি ঘর থেকে বের হতেই সানির রুমে অট্টহাসি ভেসে আসে। গডের সার্ভেন্ট হেরে গেছে, পালাচ্ছে গডের সার্ভেন্ট। এর পরদিন থেকে প্রতিদিন সকালে ফাদার এসে সানির মাথায় হলি ওয়াটার লাগিয়ে দিয়ে যান, সানির রুমে ক্রস এঁকে দিয়ে যান। ওনার ভাষ্যমতে শয়তানকে উনি কিছু সময়ের জন্য বেঁধে রেখেছেন এসব করার মাধ্যমে। উনি আপনার আশার অপেক্ষায় আছেন হুজুর। এদিকে তান্ত্রিক বাবা প্রতিদিন সকাল সন্ধ্যায় নিজের কাজ করেন। ফাদার এলে মাঝে মাঝে সানি জেগে ওঠে, 2-1 মিনিট ফ্যাল করে তাকিয়ে দেখে রুমে কি হচ্ছে, তারপর আবার ঘুমিয়ে যায়। হুজুর কি করবো আমরা, আপনিই বলুন। হুজুরের সাথে কথা বলতে বলতে ঘরের দরজায় কড়া নাড়ার আওয়াজ পেলাম আমরা। দরজা খুলে দেখি ফাদার এসেছে। ফাদার হুজুর একে অপরকে সালাম দিয়ে একত্রে ড্রয়িং রুমে বসলেন। ফাদারকে দেখে মনে হচ্ছিল হুজুরকে দেখে উনি কিছুটা স্বস্তি বোধ করছিলেন। এদিকে তান্ত্রিক ওনাদের সাথে পরিচিত হলেন। এরপর ফাদার হুজুরকে ওনার কাজের কথা আর উনি কি বুঝলেন সেগুলো বললেন। তান্ত্রিক নিজের কাজের কথা বললেন। এরপর হুজুর বললেন, ভাইজানেরা কি মনে হয় আপনাদের? ও একবার সংস্কৃততে বলে, একবার খ্রিস্টিয়ান গডকে কটাক্ষ করে, আরেকবার মুসলমান হয়েও আল্লাহ বিরোধী। এমন কেস তো আগে দেখিনি। কি করা উচিত আপনাদের মতে? তান্ত্রিক বললেন, এর শয়তান সকল ধর্ম জানে, শ্লোক জানে, ভার্স জানে, আয়াত জানে। ঘুম থেকে না জাগালে হয়তো ভালো কিছু করা সম্ভব না। ফাদার বললেন, এই শয়তান গডকে ভয় করে না, গডকে চ্যালেঞ্জ করে। গড ভয় না করলে এক্সোসিজম বৃথা। আসলে মূল সমস্যা স্থানী নাস্তিক। ও কোনো গড মানে না, মুসলিম হয়ে আল্লাহকে মানে না। এসব কাজে গডের উপর আস্থা না রাখলে কোনো লাভ হয় না। গড যতক্ষণ আপনি নিজে থেকে না চাইবেন ততক্ষণ কেনই বা সাহায্য করবেন? যেহেতু স্থানী আল্লাহকে মানে না, তাই সাহায্যও পাচ্ছে না। হুজুর বললেন, তবুও আমাদের চেষ্টা করা উচিত। একটা মানব জীবন শয়তানের হাতে এভাবে ঝরে যেতে পারে না। এরপর রুমে পিন ড্রপ সাইলেন্স 10 মিনিটের মতো। হঠাৎ ফাদার এমন একটা প্রস্তাব রাখলেন যা ইতিহাসে কখনো হয়েছে বলে আমার জানা নেই।
কোলাবোরেশন করতে চাইলেন উনি, এবং উনি চাইলেন সম্মিলিতভাবে প্রথমত হিন্দু, মুসলিম, খ্রিস্টান এই 3 ধর্মের ব্যক্তি মিলে এরকম একটা প্রস্তুতি নেবেন। ফাদার এই প্রস্তাব শুনে সবার আগে আমি রাজি হয়ে যাই, আর হুজুর ও তান্ত্রিক বাবাকে সম্মতি দিতে বলি। একটি জীবন বাঁচাতে 3টি ব্যক্তি 3টি ধর্মের একসাথে হয়েছেন। এরপর ফলাফলের কথা চিন্তা না করে 3 ধর্মের আলাদা আলাদা ব্যক্তিরা সেদিন এক হয়েছিলেন এক মানব জীবন বাঁচাতে, যার শেষ পাতায় যাচ্ছি আমরা এখন। সানির জীবনের সর্বশেষ পাতা, দ্য কোলাবোরেশন। হুজুর, তান্ত্রিক ও ফাদারের সম্মিলিত কাজ, একসাথে কাজ করার ডিসিশন নেবার পর হুজুর বলেন, আমরা সবাই একসাথে আয়াত, ভার্স, শ্লোক পড়লে আমরাই গুলিয়ে ফেলব। আমরা আমাদের কানে তুলো কুচি নিয়ে আমাদের কাজ করব, তবে লক্ষ্য রাখবো সানির দিকে যেন সেদিকে কিছু করতে না পারে, এবং সানির ভেতর থাকা শয়তান যেন নানা কথা বলে আমাদের পথভ্রষ্ট না করতে পারে। হুজুরের কথায় উপস্থিত 2 জন রাজি হয়ে যান। হঠাৎ সানির রুমের ভেতর থেকে সানির কর্কশ আওয়াজ ভেসে আসে, তাহলে 3 জন হয়ে গেলি? আয় তাহলে, আমি প্রস্তুত। হুজুর, ফাদার ও তান্ত্রিক একে অপরের দিকে তাকালেন আর নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে গেলেন। এর পরের ঘটনা সানির খালাতো ভাই নয়, আমি বলছি। আমি সেই হুজুর যে সানির সর্বশেষ রুকাইয়া করেছিলাম একজন ফাদার ও তান্ত্রিকের সাথে। আমরা 3 জন রুমে যাবার পর সানি আমাদের জন্য প্রস্তুত হয়ে বসেছিল। হাততালি দিয়ে বলল, নাটক শুরু। এই কথা বলতেই ফাদার শুরুতে ওনার বাইবেলের ভার্স পড়লেন, এরপর আমি আমার মতো আয়াতুল কুরসি পড়লাম ও তান্ত্রিক ওনার মতো শ্লোক পড়লেন। কিছুটা বিচলিত দেখাচ্ছিল, দুর্বল লাগছিল। আমরা সবাই নিজেদের কানে তুলো গুঁজে দিলাম। ফাদার ওনার বাইবেল দেখে ভার্স পড়তে লাগলেন, আমি চোখ বন্ধ করে আয়াত পড়তে লাগলাম, আর তান্ত্রিক চোখ বন্ধ করে শ্লোক পড়তে লাগলেন। সানির ভাইয়ের মতে সেই বাসাটা যেন একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। আশেপাশে কাকের চেঁচামেচিতে যেন কানে রক্ত উঠে যাচ্ছিল। এলোপাথারি বাতাস আর বাতাসের গর্জন, সমুদ্রের মতো বাতাস যেন উত্তাল। আমি হঠাৎ আমার পায়ে ফাদারের হাতের স্পর্শ পেলাম। উনি মেঝেতে পড়ে যাচ্ছেন। ওনার দিকে সানি একটি পেপার ওয়েট ছুঁড়ে মেরেছিল, যার ফলে ওনার মাথায় উনি আঘাত পান এবং পড়ে যান। উনি তবুও ভার্স পড়া থামাননি। আমি আমার মতো করে পড়ে যেতে থাকি। হঠাৎ তান্ত্রিক আমার কান থেকে তুলো বের করে নিয়ে আমার হাত ধরে আমাকে বলেন, হুজুর, রুমটা একটা কালো ছায়ায় ঢেকে গেছে, দেখুন রুমের ভেতর কালো কুয়াশা। আসলে রুমের ভেতরে কালো কুয়াশা ছিল। আমরা আরো জোর দিয়ে পড়া চালিয়ে যেতে থাকি। এক পর্যায়ে রুম থেকে কালো কুয়াশা গায়েব হয়ে যায়, আর হিম শীতল রুমটা আস্তে আস্তে স্বাভাবিক তাপমাত্রায় চলে আসে। সানি বিছানায় দাঁড়িয়ে আবার হাঁ করে বিছানায় পড়ে অজ্ঞান হয়ে যায়। আমাদের কাজ করার সময় সানি অনেক কথা বলছিল, কানে তুলো থাকার ফলে আমরা সেগুলো শুনতে পাইনি। সে যাই হোক, এরপর আমি সানিকে পরীক্ষা করি। সানি 5-10 মিনিট পর জ্ঞান ফিরে আসে, আর সে আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায়। আমরা সফলতার জন্য 3 জন মিলে সানিকে সুস্থ করে তুলি আল্লাহর অশেষ রহমতে। সানির ভাই ও মা সকলেই মহাখুশি। সানি নিজেও এই নরক থেকে বের হতে পেরে বেশ আনন্দিত হয়েছিল। অবশেষে আমি, ফাদার ও তান্ত্রিক নিজেদের কাজ শেষ করে বিদায় নিয়ে নিজেদের ঠিকানায় ফিরে আসি। পরদিন সকালে আমি আবার ঘরের সামনে মেসওয়াক করার জন্য বের হই। আমি দেখতে পাই আমার বাসার সামনে 3টা কাক মরে আছে। আমি ভাবতে লাগলাম, কালকেই তো ছেলেটাকে সুস্থ করলো আল্লাহ, তাহলে আবার কোনো ক্ষতি হলো না তো? এসব ভাবতে ভাবতে আমি মেসওয়াক করতে গেলাম। এমন সময় সানির ভাই হন্তদন্ত হয়ে আমার কাছে এসে কাঁদতে লাগলো। কি হয়েছে জিজ্ঞেস করতেও কিছু বলল না। আমি ওনাকে নিয়ে চার্চ থেকে ফাদারকে ডেকে সানিদের বাসায় যাই। তান্ত্রিকের মন্দির দূরে হবার ফলে ওনাকে নিয়ে আসতে পারিনি। সানিদের বাসায় গিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতেই দেখি সানির মা কাঁদছেন হাউমা করে। আমরা ভয়ে ভয়ে সানির রুমে গিয়ে দেখি এক শয়তানি হাসি দিয়ে চোখ খোলা রেখে সানি পরকালে পাড়ি জমিয়েছে। সানির ভাই আমাদের হাতে একটা খাতা দিয়ে বললেন, হুজুর, সকালে ঘুম থেকে ওঠার জন্য ওকে ডাকাডাকি করতে আসি। রুমের দরজা খোলা ছিল, ও তখনও এভাবেই মরে পড়েছিল, আর বুকের ওপর এই খাতাটি ছিল, পড়ে দেখেন। আমি আর ফাদার 2 জন মিলে খাতাটি পড়ি। খাতার কিছুটা অংশ বাংলায়, কিছু অংশ ইংরেজি, কিছু অংশ আরবি, আর কিছু অংশ সংস্কৃতিতে লেখা। লেখাগুলো সারমর্ম ছিল এমন যে কাল আমাদের কাজের সময় সেই শয়তান নাকি সানিকে বাঁচানোর উপায় আমাদের বলেছিল, কিন্তু আমাদের কানে তুলো থাকার ফলে আমরা শুনতে পারিনি। এই কথাটা লেখার পর ইংরেজিতে লেখা ছিল ট্রিকড ইউ। এও বলা ছিল যে একজন মুসলিম ধর্ম ভয় পায় এমন শয়তান শুধু হুজুরদের বোকা বানাতে পারে, হিন্দু ধর্মে ভয় পায় এমন শয়তান তান্ত্রিককে বোকা বানাতে পারে, আর খ্রিস্টান ধর্মে ভয় আছে এমন শয়তান ফাদারকে বোকা বানাতে পারে, কিন্তু সে আমাদের 3 জনকে বোকা বানিয়েছে। এরপর লেখা, তাহলে ভাবুন আমি কি, নাকি আমরা? আপনাদের কাজ করতে করতে আপনারা ক্লান্ত, আমরাও আপনাদের বাধা দিতে দিতে ক্লান্ত, এই ছেলেটাও ক্লান্ত, তাই ওর রুহটা নিয়ে যাচ্ছি। এবার বিশ্রাম নিন আপনারা, কারণ শীঘ্রই আবার দেখা হবে। বুঝতে পারি এটা একটা শয়তানের পজিশন না, এটা অনেকগুলো শয়তানের একসাথে সম্মিলিত শক্তি দিয়ে বশ করার ব্যাপার। কিন্তু আবার দেখা হবে কার জন্য, কিসের জন্য জানতে চান? ধারণা করুন তো। জানি পারবেন না, আমি বলে দিচ্ছি। প্রথম অধ্যায় ছিল সানি, দ্বিতীয় অধ্যায় আব্রাম। আল্লাহ হাফেজ। প্রিয় লিসনার্স, আপনাদের জন্য এই ছিল আজকের ঘটনা। আবারও কথা হবে নতুন কোনো সপ্তাহে, নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ঘটনা নিয়ে। কষ্ট করে পড়ে শোনানোর জন্য রাসেল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং শোনার জন্য আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ আপনারা ঘটনার প্রথম চ্যাপ্টার শুনলেন, যার মূল চরিত্র ছিল সানি।
কিন্তু ঘটনার দ্বিতীয় চ্যাপ্টার আব্রাম প্রথম চ্যাপ্টার যেখানে শেষ সেখান থেকে দ্বিতীয় চ্যাপ্টার শুরু। শুনতে চাইলে আমাদেরকে আপনাদের মতামত জানিয়ে দিন। আপনাদের মতামতের উপর ভিত্তি করেই কবে ঘটনাটি আসবে সেটি নির্ধারিত হবে। দ্বিতীয় চ্যাপ্টার আব্রাম নিয়ে আপনাদের সামনে কে উপস্থিত হবেন জানতে হলে শুনতে থাকুন ভূত.com। আপনাদের মতামত দিতে ভুলবেন না। পরিশেষে আপনাদের সকলের সুস্থতা কামনা করি। আর আমি সাবুত আলম আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। আর এই মুহূর্তে আমরা একটা লম্বা সাবিতের ঘটনা শেষ করলাম। তার পুরো প্রথম অংশটা আপনারা শুনেছিলেন গত সপ্তাহে, আর গত সপ্তাহে ছিল প্রথম অংশ, এই সপ্তাহে হচ্ছে দ্বিতীয় অংশ। সিফাত এবং সাবিত দুজন টুইন, আপনারা জানেন, এবং তাদের প্রথমে সিফাত যে ঘটনা পাঠিয়েছিলেন আমাদেরকে, সেই ঘটনার এই শেষ টানলেন আমাদের সাবিত। এবং এই ঘটনাটি অসাধারণ একটি ঘটনা বলে আমি মনে করি। আপনাদের কাছে কিরকম মনে হচ্ছে সেটাও আপনারা আমাদেরকে জানান, কারণ আপনাদের জানানোটা খুব জরুরি। এবং এখনো পর্যন্ত যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আর এই মুহূর্তে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে আমি আমার পরবর্তী ঘটনায় চলে যেতে চাই, এবং এটি অবশ্যই একটি অডিও ক্লিপ, এবং অডিও ক্লিপটি আমরা শুনবো এখন। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সহযোগিতা করবেন। চলুন কথা না বাড়িয়ে চলে যাই ঘটনায়। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। শ্বাসরুদ্ধকর একটি ঘটনা শুনলাম আমরা, এবং আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর আপনাদের ভালো লাগাটাই আমাদের সামনে এগিয়ে যাবার প্রেরণা, সামনে এগিয়ে যাবার সম্ভাবনা আমি মনে করি। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় চলে যাব, এবং আমাদের কাছে এই মুহূর্তে আরো একটি ঘটনা আছে আপনাদের জন্য। সেই ঘটনাটি অবশ্যই একটি অডিও ক্লিপ। এই অডিও ক্লিপটি আশা করছি আপনারা শুনবেন এবং আমাদেরকে ইমেইল করবেন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.com@gmail.com। কথা না বাড়িয়ে আমরা চলুন ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন তা শুনতে চাইলাম না, কারণ আমি জানি আপনি সর্বদা ভালো দলে থাকেন। আরো ভয়ের গল্প আমি ঘটনাটি স্টুডিওতে এসে শেয়ার করতে চাইছিলাম, কিন্তু পড়াশোনার চাপে তা সম্ভব হয়ে ওঠেনি। আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম জয়। আমি ইন্টার প্রথম বর্ষের একজন ছাত্র। আমার বাসা সিরাজগঞ্জ জেলার কোন এক গ্রামে, যেটা একটা বিল অঞ্চল বা চলন বিলও ভাবতে পারেন। আমি এখন গ্রামের বাইরে থাকি। এসএসসি পরীক্ষার পর পড়াশোনার বাবদে ও কলেজ ফাঁকে থাকায় আমায় মেসে থাকতে হয়। বলে রাখা ভালো, আমার কলেজটা ছিল নাটোর জেলায়। শুরুতেই বলে নেই যে এটা আমার সাথে ঘটে যাওয়া ঘটনা, ভয়ঙ্কর একটি ঘটনা যা আপনাদের মাঝে শেয়ার করব। তো ঘটনায় চলে যাওয়া যাক। আমি মেসে আসার পর তেমন আর বাড়িতে যেতে মন চাইতো না। তো বন্যার সময় পুরো এলাকা পানিতে ভরপুর, বাড়িতে যেতে মন চাচ্ছে। তো প্ল্যান করলাম এবার বাড়িতে গিয়ে পুরো বিল ঘুরবো। তো যেমন ভাবা তেমন কাজ। 2 দিন পর বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাড়িতে যেতে সেদিন প্রায় বিকেল করে সন্ধ্যা নেমে এসেছে, তাই সেদিন আর তেমন বাইরে যাওয়া হলো না। পরের দিন বন্ধুদের সাথে দেখা করে আড্ডা দিলাম, ও বিকেলে এক বন্ধুকে বলে রাখলাম যে সন্ধ্যের পরে সে যেন একটা নৌকার ব্যবস্থা করে রাখে। রাতের বেলা বিল ঘুরতে অনেক মজা লাগে, চাঁদের আলোয় পুরো বিল উজ্জ্বল হয়ে ওঠে, তাই রাতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমার যে বন্ধু ছিল আমাকে নিয়ে যাবে নৌকাতে, তার নাম ছিল আতিক। তাকে আমি নৌকার কথা বলাতে সে বলল তাদের নাকি একটা ঠেলা নৌকা আছে। আর রাসেল ভাই, ঠেলা নৌকা মানে বৈঠাতে ঠেলতে হয় এমন একটা নৌকা। তার বলা শেষে তাকে আমি বললাম তাহলে যাব, আজ রাতে যাব। তো আমার এই বন্ধু আতিক, সে কেমন যেন যেতে চাইছে না, আমাকেও বলতে পারতেছে না যে যাবো না। আমি কি নাকি মনে করব, অবশেষে আতিককে একরকম রাজি করালাম। আর তাকে বলে রাখলাম সে যেন সন্ধ্যার আগে নৌকা নিয়ে ঘাটে চলে আসে। সে ঠিক আছে বলে চলে গেল। বলে রাখি তার বাড়িটা ছিল বিলের মাঝখানে একটা ভিটার ওপর। তার নৌকা নিয়ে আমাদের বাড়ির সামনে আসার কথা। আমি অপেক্ষায় আছি আতিক নৌকা নিয়ে আসবে, কিন্তু মাগরিবের আজান শেষ হয় তবুও সে আসে না। আমি আর অপেক্ষা করতে পারলাম না, বাড়ির দিকে রওনা হব, ঠিক তখন পেছন থেকে আতিক ডাক দিল।
আমি তাকে জিজ্ঞেস করলাম, কি রে এত দেরি করলি কেন? আতিক আমাকে বললো, মা আসতে দেবে না, রাগারাগি করে আসতে একটু দেরি হয়ে গেছে। তারপর আমাকে বললো, নৌকায় ওঠ। আমি আকপাশ না ভেবে উঠে পড়লাম। তারপর অনেক সময় ঘোরাঘুরি করলাম। কেমন যেন একটা নিরিবিলি ও শুনশান প্রকৃতি। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমার যে ওই বন্ধু আতিক, আজ সে খুব কম কথা বলতেছে। তবে সে এমন না, তার সাথে আমি অনেকদিন ধরে ঘোরাফেরা করছি, তাই অনেক চঞ্চল ও অনেক কথা বলে। আমি কিছু জিজ্ঞেস করলে সে শুধু তার উত্তর দেয়, আর কিছু বলে না। তা আমি তো অবাক। তো কিছুক্ষণ পর আকাশটা কেমন যেন কালো হয়ে এলো, মনে হচ্ছে আকাশ ভেঙে পড়বে। তখনও একটু চাঁদের আলো চারপাশে দেখা যাচ্ছিল। তো আতিককে আমি বললাম, চল এবার বাড়িতে যাই, মনে হয় খুব বৃষ্টি হবে, এমনিতে অনেক রাত হয়ে গেছে। তারপর আকাশের অবস্থা ভালো না। আতিক আমার কোথায় কোনো জবাব না দেয়, শুধু ঠেলেই যাচ্ছে। আমি বুঝতে পারতেছি না আমার কোথায় নিয়ে যাচ্ছে। একটু পর বুঝতে পারলাম সে আমাকে যেদিকে নিয়ে যাচ্ছে ওই দিকে আমাদের গ্রামের বিশাল কবরস্থান। তো বলে রাখি, বন্যার কারণে কবরস্থানের এক পাশে পানি উঠে গেছে। অনেক শুনশান ও নিরিবিলি প্রকৃতির এক জায়গা। আমি আতিককে জিজ্ঞেস করলাম, কিরি ওইদিকে কোথায় যাচ্ছিস? আতিক আমার কোথায় কোনো জবাব দিল না। কিছুক্ষণ পর হঠাৎ করে আমাকে বললো, একটা জিনিস দেখবি? আমি মনে মনে অনেক ভয় করছিলাম, তবুও বললাম, দেখা। সে হঠাৎ কবরস্থানের সামনে নৌকা থামিয়ে দিল। আমি ভয়ে ভয়ে বললাম, এখানে কি দেখার আছে, চল আজ বাড়িতে যাই, কাল দেখবো। আতিক আমার কথার কোনো জবাব না দিয়ে সামনের দিকে যাচ্ছে। আমিও ভয়ে ভয়ে তার পেছনে পেছনে যাচ্ছি আর ভাবছি আমি কোথায় নিয়ে যাচ্ছে। হঠাৎ করে সে আমার সামনে থেকে কোথায় যেন হারিয়ে গেল। আমার মনে হচ্ছে আমি এখান থেকে দৌড়ে পালাই, কিন্তু আমার আতিককে রেখে যেতে মন চাচ্ছে না, কারণ ওই ছেলেটা আমার সাথে আসবে না, তাকে আমি জোরাজোরি করে কোনো মতো নিয়ে এসেছি। তখন আকাশ পুরো অন্ধকার, চারিদিকে তাকিয়ে কোনো লোক বা কোনো আলোর ছিটে ফোটাও নেই। শুধু ফোনের ফ্ল্যাশ লাইট দিয়ে তাকে খুঁজতে লাগলাম। মনে হচ্ছিল আমি পুরো পৃথিবীতে একজন অসহায় মানুষ, চারপাশের অন্ধকার আমাকে চেপে ধরে আছে। এদিকে আমার শরীরটা অনেক ভার হয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আজ আমার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। তো আমি একটু সামনে এগোতেই শব্দ শুনতে পেলাম। কেমন শব্দ, ধরেন হাড় কামড়ালে যেমন শব্দ হয় না, ঠিক তেমন শব্দ। আর একটা কেমন যেন মাংস পোষা গন্ধ, বমি চলে এসেছিল। আর ওই শীতল পরিবেশে আমার শরীর ঘেমে একাকার। আর একটু সামনে এগোতে আরো জোরে শব্দ আমার কানে আসলো। আমি বামে ঘুরতে যা দেখলাম, বিশ্বাস করেন রাসেল ভাই, সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার সেই বন্ধু ভাঙা কবরের ভেতর থেকে একটা লাশের বুকের মাংস কামড়ে কামড়ে খাচ্ছে। সেই লাশের কি বিভৎস চেহারা! আমি তা দেখে পেছনে দৌড় দেবো এমন সময় দেখি 3টা কবর থেকে লাশ উঠে আসছে আর আমার দিকে। তাদের কি ভয়ঙ্কর চেহারা! মনে হচ্ছে শরীর থেকে মাংস খসে খসে পড়ছে। আমি তাদেরকে জড়িয়ে একটা চিৎকার দিয়ে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলি। পরের দিন আমি নিজেকে আমার বাড়িতে আবিষ্কার করি। আমি শুয়ে আছি আর চারিপাশে আমার আত্মীয় স্বজন, মা বাবা দাঁড়িয়ে আছে। আমাকে জিজ্ঞেস করতেছে, কাল রাতে কোথায় গিয়েছিলি? আমি তাদেরকে সবকিছু খুলে বললাম। তাদের থেকে শুনতে চাইলাম তারা আমায় কোথায় পেল। আমার বাবা বলল, কাল রাতে তোকে অনেক খোঁজাখুঁজি করে পেলাম না, বাড়িতে বসে চিন্তা করতেছি, এমন সময় কিছু মানুষ তোকে নিয়ে আসলো। তখন প্রায় ফজরের নামাজ শেষ হবে বা ফজরের নামাজ চলতেছে এমন টাইমে। তাদের থেকে জানতে চাইলে তারা বলে, ফজরের নামাজ আদায় করার জন্য তারা মসজিদের দিকে যাওয়ার সময় তোকে মসজিদের সামনে পড়ে থাকতে দেখে। তারপর আমি আমার ওই বন্ধুকে জিজ্ঞেস করলাম, কাল রাতে কই ছিলি? তো আমার ওই বন্ধু আতিক আমাকে বলল, কাল রাতে মা আমাকে বের হতে দেয়নি, আমি তাই আসতে পারিনি। এই কথা শোনার পর আমার রক্ত হিম হয়ে গেল। আমি 5 দিন জ্বরে আক্রান্ত ছিলাম। মাঝখানে আমার বাবা এক হুজুরকে নিয়ে আসে। ওই হুজুর আমাকে দেখে একটি তাবিজ দেয়। তারপর আল্লাহর রহমতে আমি সুস্থ হই এবং মেসে চলে আসি। আমি আজও সেই রাতের কথা মনে পড়লে ভয়ে আটকে উঠি। সেদিন আমার সাথে কে ছিল? কোনো মানুষ নাকি মানুষটাকে ওভারে কোনো লোক? আমি মসজিদের সামনে কিভাবে পৌঁছালাম? এসব প্রশ্নের মানে আমি আজও খুঁজে বেড়াই। এই ছিল রাসেল ভাই আমার ছোট একটি ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আর আমার সামনে এসেছি পরীক্ষা, সবাই দোয়া করবেন। আমার কোথায় কোনো ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার কাছে আরো কিছু ঘটনা আছে আমার দাদু আম্মুর সাথে ঘটে দেওয়া, আমি পরে একদিন পাঠাবো। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ভয়ের আরেক নাম ভূত.com with Russell।
আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর এই মুহূর্তে আমার কাছে আরো একটা অডিও ক্লিপই রয়েছে, কারণ আমরা শেষ করেছি আমরা দুটো ঘটনা, কিন্তু আগের ক্লিপটি আশা করছি আপনাদের খারাপ লাগে নাই। যাই হোক, রমজানের প্রথম দিন, আপনারা সবাই টায়ার্ড, তারপর আমরা শো চালিয়ে যাচ্ছি, তখন পর্যন্ত আপনারা থাকবেন, আমরাও থাকবো আশা করি। আর বেশি না, আমরা এটার পরে আর একটা স্টোরি আপনাদেরকে শোনাবো, তারপরে আমরা আজকে বিদায় দেবো। সুতরাং এইটুকু সময় আশা করবো আমাদের সঙ্গে থাকবেন। চলুন চলে যাই ঘটনায়। শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভেতরে রোজ এভাবেই আসে। Booth.com with Russell. আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যেমন শুনি, তেমনি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমরা ঘটনা পাঠাই, এবং এর মাধ্যমেই ভূত.com হয়ে ওঠে একটি পরিবার, এবং সেই পরিবারের সদস্য আমরা সবাই। আশা করছি আমাদের প্রতিটা মুহূর্ত আপনাদের সাথে আনন্দের হচ্ছে এবং আনন্দে কাটাচ্ছেন আপনার প্রতিটা মুহূর্তে। আরো একটি অডিও ক্লিপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আমাদেরকে নিরাশ করবেন না। আপনারা যারা এখনো পর্যন্ত আছেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং আমাদের কমেন্ট করুন আমাদের ফেসবুক পেজে বা অ্যাপেও, কিন্তু চাইলে আপনারা কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমরা। চলুন কথা না বাড়িয়ে আমরা ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আবারও পাটগ্রাম হাতিবান্ধা থেকে আমি আসিফ। আজকের ঘটনা যদি কেউ মনোযোগ দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন এটা একটা ইংরেজি অক্ষর ভি এর মতো মনে হবে, অর্থাৎ দুই বিন্দুর রেখা এক বিন্দুতে মিলিত হয়েছে, অথবা মনে করতে পারেন নিচ থেকে দুটি রেখা উপরের দিকে। কথা কঠিন না করে আসল কথায় আসতেছি, অর্থাৎ অতি প্রাকৃত বাস্তবতায়। তখনও বাংলাদেশ নামে দেশ ছিল না। ব্রিটিশ ভারতের সময় হলো সাক্ষী এই ঘটনার। আমার নানির নানি এবং সে নানির বোন, অর্থাৎ তিনিও আমার নানি। ওনার মামা ছিলেন ভারতের কোচবিহার জেলার রাজার মন্ত্রী, নাম আমানতুল্লাহ চৌধুরী। নানিদের অনেক যাওয়া আসা ছিল মন্ত্রীর কাছে, আর অনেক কিছু নিয়ে আসতো ফিরে, খাবার থেকে আরো বিভিন্ন কিছু। নানার সে মামা থাকতো পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বড় মরিচা নামক জায়গায়। একদিন রাত আনুমানিক 12টায় বা 1টায় সেই আমানত উল্লাহ মামার বাড়ি থেকে ফিরে আসতেছিলেন নানি। বাহন ছিল গরুর গাড়ি। গরুর গাড়িতেই ছিল অভ্যাস যাওয়া আসার। সাথে ছিল আরো কয়েকজন। মাঝরাত, জ্যোৎস্নার আলোয় গাড়ির ছায়াও সাথী। জোনাকির গানের ভাষা জোনাকিরাই বুঝে নিচ্ছিল। হারিকেন ঝুলিয়ে শুনশান পথে গরুর গাড়ি তার গাড়িয়ালের দিক নির্দেশনায় ভারতের বড় মরিচা থেকে বাংলাদেশের জমগ্রামের উদ্দেশ্যে। এই জমগ্রাম হল পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের একটা গ্রাম। গাড়ির ছাউনির তলায় তাদের সাথে কত খাবার দাবার রাজ্যের, কখনো ঘন বাঁশঝাড়, কখনো পুকুর, কখনো দৈত্যাকার খোলা মাঠ, কখনো শিয়ালের হুক্কা হুয়া, কখনো কুকুরের সতর্কবার্তা, কখনো বন বিড়ালের কান্না। এসব এড়িয়ে টুকটাক গল্প করে প্রায় চলে এসেছিল। কিন্তু জমগ্রামে এসে বাড়ি থেকে মাত্র প্রায় আধা কিলোমিটার দূরত্বে এক মসজিদের সামনে আসাতে মসজিদ থেকে এক লোক এসে গাড়ি থামিয়ে দিল। থামিয়ে দিয়ে সবাইকে একটা হাঁড়িতে করে খাবার দিল, যেটাকে মসজিদের তবারক ভেবে তারা নিয়েছিল। ছিল খোরমা, জিলাপি ইত্যাদি। আবছা অন্ধকারও চিনতে পারে নাই কেউ যে কে দিল। সে দিয়ে ফিরে গেল। এরপর নানিরা সামান্য কিছু দূর যেতেই হাড়িতে আবার চোখ দিতে দেখল হাড়িতে সব পোকামাকড়। তাদের বুঝতে আর দেরি হলো না। বুঝেছিল যে সেটা মানুষ রূপে ছিল জিন। সেই জিন তাদের সাথে দুষ্টামি করছে। তাকে আর সুযোগ না দিয়ে গাড়ি আর গরুর গাড়ি দ্রুত চালিয়ে পৌঁছল মানিক মাস্টারের বাড়ি। এই মানিক হলো সে নারীর নিজের নাতি। এর কিছু বছর পরে ঘটে মানিক মাস্টারের দাদার সাথে ঘটনা। এখানে মানিক মাস্টারের দাদার প্রথম বউ, অর্থাৎ ওনার দাদি আর ওনার নানি আপন বোন, আর ওনার দাদা পরে আরো একটি বিয়ে করেন। যাই হোক, মানিক মাস্টারের দাদার নাম আসান বসুনিয়া। উনি বাজারে আসতেন পাটগ্রামের বাউড়াতে। হাটবার হচ্ছে সোমবার আর বৃহস্পতিবার। এক হাটে আসেন আসান বসুনিয়া। বলে রাখা,
দরকার যে হাটবার করে খুব বেশি বা অস্বাভাবিক শোরগোল যদি শোনা যায় বাজারে, বুঝতে হবে জিনরাও এসেছে সে বাজারে। এটা সে আমলের বয়স্কদের প্রচলিত বিশ্বাস, যেটার প্রমাণ এই ঘটনায় জানা যাবে। বাজারে এসেছেন আসান বসুনিয়া, ওনার সামনে এক লোক এসে দাঁড়ালেন এবং কথোপকথন হলো। যেমনটা হওয়া স্বাভাবিক, কারণ বাজারে চেনা অচেনা কত লোক আসে। কথোপকথনের এক পর্যায়ে ওই অচেনা লোকটি বন্ধু হতে চাইল ও আসান বসুনিয়াকে তার জায়গায় নিয়ে যেতে চাইল। কিছু প্রশ্ন উত্তরের শেষে রাজি হলো যেতে আসান বসুনিয়া। আসলে সে কি আর কোথা থেকে এসেছে আসান বসুনিয়া জানতে পান অচেনা লোকের সাথে যাওয়ার পরে। বাজার শেষে সেই লোকের সাথে যেতে থাকেন। যখন নিরিবিলি আর অন্যদের আড়ালে যান, তখন সেই লোক আসল রূপে আসে, জিনের রূপে। দুটি ডানা বের হয় এবং আসান বসুনিয়াকে নিয়ে বিদ্যুতের গতিতে তার জগতে চলে যায়। আসান বসুনিয়াকে অভয় দেয় সেই জিন এবং কোনো ক্ষতি না করে সমাদর করতে থাকে। বসুনিয়া দেখতে পান জিনদের জগৎ, কিন্তু অবিশ্বাস্যকর হলো সত্যি যে তিনি দেখতে পান শুধু চকচকে টিনের বাড়ি সে জগতে। সেখানে উনি যা খেতে চেয়েছেন তাই খেয়েছেন, আর এদিকে ওনাকে খোঁজাখুঁজি তার দুনিয়ায়। উনি যেদিন ফিরে আসেন ওই জিনের মাধ্যমে, সেদিন জিনের তরফ থেকে থলেতে করে অনেক রত্ন ও কাঁচা পয়সা পান উপহার হিসেবে। এরপর তিনি আবার যান সে জিনের মাধ্যমে এক হাটবারে। আগের মতো ঘুরে আর খেয়ে অন্য হাটবারে ফিরে আসেন রত্ন আর কাঁচা পয়সা নিয়ে। এভাবে অনেক দিন এমন চলে। লোকেদের সন্দেহের কারণে আর জিজ্ঞাসাবাদের জন্য স্বীকার করেন আসান বসুনিয়া একদিন এই কাহিনী, কিন্তু উনি যে এত রত্ন আর অর্থ পান তা বাদে। উনি বলে দিয়েছেন তবু জিন তাকে ঠিকই নিয়ে যেত। ওনার এক সময় এসে অর্থ সম্পদ আগের চেয়ে প্রচুর হয়। এর মাঝে সেই জিন জগতের আরো এক জিন, তবে বাচ্চা, আসে বসুনিয়ার বাড়িতে। কেউ বুঝে নাই যে সে জিন, শুধুমাত্র বসুনিয়ার বাড়ির মানুষজন ছাড়া। সেখান থেকে বিদ্যালয়ে ভর্তি হয়ে পড়াশোনা করতে করতে আর আরবি শিখতে শিখতে অনেক বড় হয়। বসুনিয়ার বন্ধু জিনটাও আসে, কিন্তু একে অপরের জিন পরিচিতি জানতে দেয় না বাইরের মানুষের কাছে। যদি বাইরের কেউ আসতেছে বুঝতে পারে সেই জিন অর্থাৎ সেই বন্ধু জিন, তাহলে গায়েব হয়ে যেত। অন্য জিনটা লেখাপড়া শিখতে থাকেন ওখান থেকে খেয়ে আর ঘুমিয়ে। মানুষ জানতো সেও মানুষ। পাড়া প্রতিবেশীদের সাথে পরিচিত হওয়ার জন্য তাদের বাড়িতে যেত। একদিন একজনের বাড়িতে যে এক মহিলা বা মেয়েকে বেপরদা হয়ে গোসল করতে দেখে ফেলেছে। পরবর্তীতে সেই জিন খুবই লজ্জা পায়। এতে এত পরিমাণ লজ্জা পায় যার কারণে সে চিরতরে তার জগতে ফিরে যায় এবং আর কখনো আসে নাই। যাওয়ার আগে আসান বসুনিয়া তার বাড়ির মানুষদের সে কথাগুলো বলেছিল। এরপর বন্ধু জিনটাও কয়েকবার আসা যাওয়া করে একেবারেই চলে যায়। তারা চলে যায়, কিন্তু একটা ক্ষমতা দিয়ে যায় আসান বসুনিয়াকে। লোকজন জানতো যে তার জিনদের জগতে যাওয়া আসা, এবং যদিও স্বীকার করে নাই তাদের কাছে অর্থ লাভের কথা, তবুও বুঝতে পারছে দ্রুত গতিতে তার অনেক বড় ধনী হওয়ার রহস্য। তাই কিছু লোকজন তার শত্রু হয় এবং মাঝে মধ্যে তাকে ঘিরে ফেলত এবং বিভিন্ন জায়গায় বাধা দিত, তাকে আক্রমণ করার চেষ্টা করত, কিন্তু প্রতিবার বেঁচে যেত কারণ ওই ক্ষমতা যেটা জিনের থেকে পেয়েছিলেন সেটা প্রয়োগ করে। যখন এমন পরিস্থিতি তৈরি হতো বা আগে বুঝে যেত, তারপর সে নিজেকে লোকদের মাঝে আড়াল করত, নিজেকে গায়েব করে ফেলতে পারত কিছু সময়ের জন্য। কেউ কেউ তাকে মেরে ফেলারও চেষ্টা করেছিল, কিন্তু আসান বসুনিয়া তার ক্ষমতা বা জাদু প্রয়োগ করে তাদেরকে অসফল করত। আসান বসুনিয়া মৃত্যুবরণ করেন বার্ধক্যজনিত কারণে। জিনদের আর আশা হয় নাই চলে যাওয়ার পর, হয় নাই কোনো যোগাযোগ। রাসেল ভাই, এই ছিল ঘটনা। কতটা ভয়ঙ্কর বা কতটুকু ভয়ঙ্কর সেটা শ্রোতাদের মন্তব্য, কিন্তু খুবই অদ্ভুত সেটা হয়তো কেউ না মেনে ছাড়বে না। আর বিয়ের ব্যাপারটা যদি মেলাতে পারেন তাহলে দারুণ, কিন্তু যদি না মেলাতে পারেন তাহলে রহস্য হয়ে থাক, আমি উদ্ঘাটন করে দেবো ইনশাআল্লাহ। সবার সুন্দর ভবিষ্যৎ কামনা করি। ভালোর সাথে থাকেন, সত্যের সাথে থাকেন, কারণ সত্যই ভালো আর ভালোরই জয় নিশ্চিত। রাসেল ভাই ও সকল শ্রোতাদের উদ্দেশ্যে আমার সালাম, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আবার আমাকে পাবেন। এই ঘটনা আমি সংগ্রহ করেছি আমার নিজের নানি এবং তার ছোট ভাই অর্থাৎ নানার কাছ থেকে। আল্লাহ হাফেজ। আসিফ, পাটগ্রাম, হাতিবান্ধা, লালমনিরহাট। ভয়ের আরেক নাম ভূত.com with Russell.
লুকোচুরি খেলে লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। ঘড়িতে সময় রাত 1:18। আমি আপনাদের সাথে এখনো পর্যন্ত আছি এবং অনেকেই আছেন এবং আজকে অনেকে ছেড়ে যাননি। আমাদের বেস্ট পার্ট। তো যাই হোক, যারা ছেড়ে যাননি তাদের জন্য স্টোরিটা প্লে করে দিচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। অডিও ক্লিপ, বাট আমার মনে হয় যে আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বলে সরাসরি চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। Spirit, be here with me. Get me. Voot.com. The fear returns with Russell. আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল এবং আজকের বলতে পারেন শেষ অডিও ক্লিপে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ইমেল অ্যাড্রেস russell.voot.com এবং আমি বিশ্বাস করি যে অনেক মানুষ খুব খুশি হচ্ছেন যারা আমার কথা শুনতে বেশি পছন্দ করেন না, যারা কমেন্ট শুনতে পছন্দ করেন না। ঠিক একইভাবে যারা কমেন্ট মিস করছেন বা যারা আসলে এই শোটাকে একটু অন্যভাবে চান, তারাও আমাদেরকে জানিয়েন যে আসলে কথা বলা উচিত কিনা, কমেন্ট পড়া উচিত কিনা। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা আপাতত ঘটনায় চলে যাবো। www.facebook.com/russell.স্বাধীন হচ্ছে আমাদের অ্যাড্রেস এবং এটা ফেসবুক পেজে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন। ঠিক একইভাবে russell.voot.com এখানে আপনারা ঘটনা পাঠাতে পারেন। যারা অডিও ক্লিপ পাঠাচ্ছেন আরো বেশি করে পাঠান প্লিজ। আপনাদের অডিও ক্লিপ পাওয়া মানে হচ্ছে আপনাদের একটা পার্টিসিপেশন, সরাসরি আপনি আপনার কণ্ঠে আপনার ঘটনা বলছেন এবং এটা অন্যরকম একটা ব্যাপার। আসলে আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে। আমি জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে এবং এটা হচ্ছে অরিজিনাল একটা ব্যাপার। আপনার ঘটনা আপনি বলছেন, এর চাইতে বেটার আর কোনো কিছু হতে পারে না। কথা না বাড়িয়ে আমরা ঘটনায় চলে যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম মোহাম্মদ জাকিরুল হাসান, আমার বাসা ময়মনসিংহ ত্রিশাল রায়গ্রাম। আমি আজকে একটি ঘটনা শেয়ার করব। সেটি হলো আমার নানার আপন ছোট ভাই, আমার নানাই হয় আর কি। আমার নানার নাম হানিফ। মূলত সে একজন জেলে, সে মাছ ধরে তার ফ্যামিলি চালায় আর কি। ঘটনাটা হলো 2016 সালের বর্ষাকালে। সে নিয়মিত মাছ ধরে তার সংসার নির্বাহ করে দেখে মনে করেন তার প্রতিদিন মাছ ধরতে হয়, ঠিক আছে। রাত্রের বেলা বা দিনের বেলা প্রায় মাছ ধরে। ঘটনার দিন রাতে সে যথারীতি খাওয়া দাওয়া করে রাত্রের বেলা মাছ ধরতে বের হয়। তার মাছ ধরতে নদীতে বড় জাল পেতে মাছ ধরে। সে ঘটনার দিন রাতে সব খাওয়া দাওয়া কমপ্লিট করে মোটামুটি যার মাছ ধরার অস্ত্র শরীর নিয়ে সে মাছ ধরতে বেরিয়ে পড়ল। রাত 1-2টা পর্যন্ত মাছ ধরার পরে হঠাৎ করে দেখে তার থলিতে মাছ রাখে, কিন্তু থলি আর ভরে না। খালোই আমরা আঙ্গুরের দিকে যা বলে, সে এ বিষয়টা খেয়াল করলো। সে অত্যন্ত সাহসী, যেহেতু ছেলে মাছ ধরে প্রতিদিন, তার সঙ্গে মোটামুটি এরকম অস্বাভাবিক ঘটনা বেশি ঘটে আর কি। সেদিন সে বুঝছে তার পিছে কোনো বাজে কোনো কিছু আসর পড়ছে, তাই সে মনে করেন ভয় না পেয়ে মাছ ধরতে থাকলো। হঠাৎ করে কিছুক্ষণ পরে খেয়াল করলো তার পিছনে কে জানি মাছ খাচ্ছে, মাছ বা খাওয়ার শব্দ হচ্ছে, ঠিক আছে। পরে সে পিছন দিকে তাকিয়ে দেখলো যে একটা কালো অবয়ব, খুব চিকন কালো অবয়ব মাছ খাচ্ছে, ঠিক আছে। পরে সে তারে ধরলো। আমার নানা অত্যন্ত সাহসী লোক আছেন, সে চাপ মেরে ওটার উপরে ধরলো। পরে অনেকক্ষণ পাশাপাশি করার পরে তার চুল ছিঁড়ে হাতে নিয়ে নানা দৌড় বাড়ির দিকে। তারপর নানা খেয়াল করলো যে ওটা মূলত পেতনি ছিল, আমাদের গ্রাম অঞ্চলে পেতনি বলে। নানার পিছনে ওইটা ধরাতে শুরু করলো, আমার চুল দে। নানা কোনো কিছু না তাকিয়ে সোজা বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পর কাউকে কিছু না বলে সে ওই চুলটা একটা কোটার ভিতরে রেখে আবার ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালবেলা সে একটু অসুস্থ ফিল করলো, শরীরে জ্বর
সে আর কাউকে কিছু বললো না। আমার নানা তার ওয়াইফকে বললো যে রাত্রেবেলা বা যে কোনো সময় যদি কেউ কিছু চা বা চুল জাতীয় কোনো কিছু চা কারো কথা এবং পাত্তা দিবি না আর কি। যথারীতি রাত্রেবেলা ঘরের চারপাশ দিয়া ওই পেতনি ঘুরে আর কান দেওয়া চুল দিয়ে তো ক্ষতি করবো, নাহলে তো সেটা করবো সেটা করবো, বিভিন্ন রকম ভয় দেখাইতো আর কি। আমার নানা এই বিষয়টা পাত্তা দিত না, কিন্তু আমার যে নানি আছে সে অনেক ভয় পাইতো, ঠিক আছে। পরে নানাকে ধরলো যে হাসা কথা কত বা সত্যি কথা বলতো যে বিষয়টা কি, রাত্রেবেলা কে চিল্লাচিল্লি করে, তার চুল দিতাম কান্নাকাটি করে ভয় দেখায়। পরে তার নানা ওই দিন যা এর সাথে ঘটছে সব বিষয়টা শেয়ার করলো আর কি। পরে নানি বললো তাহলে চুল দিয়া দেও, যেহেতু ক্ষতি করবো এই বিষয়টা উল্লেখ হয়েছে বা বলছে যে তোমার খুব ক্ষতি করবো, বংশ নির্বংশ করে ফেলবো। নানা এই বিষয়টা কোনো পাত্তা দিত না যে ও কি করবে, ও তো কিছু করার হইতো না, যেহেতু চুল আমার কাছে। নানির মানে নানা তো ঘুমিয়ে যেত, নানি তো সজাগ থাকতো প্রতি রাত্রেবেলা এরকম আমার চুল দে তাহলে কান্নাকাটি করতো ফেতলিটা। ঘটনাটা ঘটার পর 1 সপ্তাহ পর্যন্ত এরকম কান্নাকাটি করতো আমার চুল দিয়ে, আর বলতো তুই কি চাস আমি তো সবকিছু দেম। নানা বলেন শুনতো, নানি বলেন শুনতো, ঠিক আছে। আশেপাশের লোকজন শুনতো, কিন্তু ওরা বিষয়টা পাত্তা দিত না। কিন্তু নানি এই বিষয় নিয়ে খুব আতঙ্কিত ভয় ছিল আর কি, যে বাচ্চা কাচ্চা আছে কোন সময় খুব ক্ষতি করে এলা। পরে 1 সপ্তাহ পরে নানি কেটছে এই বিষয় লিয়া নানা আলোচনা করলো। নানা তার বিষয়টা কইলো যে ফিরতির কাছে অনেক কিছু চাইলে বলে দেয়, ঠিক আছে, তার একটু ঘুরাইয়া অনেক কিছু আদায় করা যাবে। মানে এগুলো নিয়ে প্রায় 2 সপ্তাহ পর্যন্ত এগুলো চলে। এক সময় এগুলো নিয়ে এলাকাবাসী আতঙ্ক হয়ে যায়, ঠিক আছে, যে কে কান্নাকাটি করে চুল সাজ, ঠিক আছে। মানে কোনো মানুষের বেরোলে দেয় একটা অবয়ব, কেউ বেরোলে অদৃশ্য হয়ে যায়, ঠিক আছে। মানে কার সামনে আসে না, কেউ বেরোলে অদৃশ্য হয়ে যায় আর কান্নাকাটি করে, চিৎকার করে। পরে এই জন্য নানি চিন্তা করলো যে চুল দিয়া দিই, ঠিক আছে, কি আর হইব। মানে নানির এই সিদ্ধান্তটা তার জীবনের সবচেয়ে বড় মারাত্মক ভুল ছিল, ঠিক আছে। তো একদিন এক রাতে নানির কাছে ছিল আমার চুল দে ওই সময় নানি কেটছে এই যে কোটার ভিতরে যে চুলটা রাখছিল, ঠিক আছে, ওটা বাইরে ছুড়ে দেয়, ঠিক আছে। পেতনিটা মানে একটা হাসি মেরে কইতেছে তোর বংশ নির্বংশ করে এলাম, আমার এত ক্ষতি করছিস, আমার এত ঘুরাইছিস। পরের দিন সকাল থেকে নানা পাগল হয়ে গেছে, ঠিক আছে, মানুষের উপরে তা নিয়ে হামলা করে। আমি আমার নানা যা আপন নানা শামসুদ্দিন ওর একদিন দানিয়া ধরে খুবাইছে। মোটামুটি এলাকার মধ্যে আতঙ্ক হয়ে গেছে যে কেউ দেখলে দানিয়া দৌড়া। আর রাত্রেবেলা মানে বের হয়ে যায় রুম থেকে। আবার রাত্রেবেলা ওই পেতনিরা বর করে চুল কিনলে আনছিল, চুল কিনলে আমার কষ্ট দিলে কিনলে আমার চুল কিনলেছিলি, মানে এই বিষয় তো তোর বংশ নির্বংশ করে এলাম। মানে এগুলা লইয়া ভয়ের একটা ভীতি এলাকার মধ্যে। মানে এমন অবস্থায় 1 মাস ছিল। পরে কবিরাজ আনে লাভ হয় না। কবিরাজ এক কথা বলে চুল কিলে দিয়া দিল, এই জন্যই তার রক্তলে মিশে গেছে, ঠিক আছে। এটা আমরা সম্ভব না আমার পক্ষে। এক হুজুর আনছিল, হুজুর কইছে আমি ইনশাল্লাহ সমাধান করা, কিন্তু এই হুজুরে একই কথা শুনে কইতেছে হ্যাঁ চুলটা কিলে দিল, এই জন্য ওর রক্তলে মিশে গেছে। চেষ্টা করলে হইব, তারান যাবো, কিন্তু খুব কষ্ট করিব, ঠিক আছে। পরে তার রিচুয়াল মেনে সবকিছু করলো, তারপরে সম্ভব হলো না। কবিরাজ বললো ঠিক আছে এটা আমার দ্বারা সম্ভব না, তবে একটা উপায় আছে। আপনি যে কোটা থেকে আমার নানিকে বললো, আপনি যে কোটা থেকে চুলটা ফালছিলেন, ওই কোটাতে যদি কোনো চুল থাকে, একটু যদি চুল থাকে, ঠিক আছে, ইনশাল্লাহ কাজটা আমি করতে হবে, ঠিক আছে। নানি ওই কোটাটা আইনা দিয়া কবিরাজ দিল, দেখলো একটু পরিমাণ একটা চুল রয়েছে, ঠিক আছে। পরবর্তী কবিরাজ এটা সমাধান করে দিল, কিন্তু এটা বললো যে প্রতি আমাবাসা রাত্রে, ঠিক আছে, ওরা আসর করবো, ঠিক আছে। ওই সময় তার একটু বন্ধ করে রাখলো, ঘরের ভিতরে যাতে বাইরে যদি যাইতে একবার তাই কিন্তু তারা মাইরালবো, ঠিক আছে। এই বিষয়টা কবিরাজ সবাইকে বলে বিদায় নিল। এখনো প্রতি আমাবাসা, ঠিক আছে, তারা আসর করে তারা শিকল দিয়া বাইন্দা রাখে বা ঘরে আটকে রাখে, ঠিক আছে। মানে এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে শেয়ার করেন। আরো ঘটনা আছে, ফার্স্ট বলতেছি তো এই জন্য আর কি, একটু এলোমেলো। নেক্সট টাইম আরো সুন্দর করে গুছায় বলে ট্রাই করা। ভালো থাকবে।